হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিএম একাডেমি। দেখো, আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে অ্যালকোহলের রাসায়নিক ধর্ম। তো আগের দিন আমরা অ্যালকোহলের ভৌত ধর্ম আলোচনা করেছি, তো আজকে আমরা রাসায়নিক ধর্মগুলো পড়ব, অর্থাৎ অ্যালকোহল কী কী টাইপের বিক্রিয়া দেয় সেগুলো আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। তো প্রথমেই তাহলে হেডিং করি অ্যালকোহলের রাসায়নিক ধর্ম। তো আমাদেরকে জেনে নিতে হবে যে অ্যালকোহল কী কী টাইপের বিক্রিয়া দেয় সেগুলো আমরা প্রথমেই দেখব। তো ধরো ROH, এটাকে তো আমরা অ্যালকোহল বলে থাকি। তো এর এক্সাম্পল হিসেবে আমরা যেমন নিতে পারি CH3OH, আমরা নিতে পারি C2H5OH, অর্থাৎ এই যে অ্যালকাইল পার্টটা যেটাকে আমরা আর দ্বারা চিহ্নিত করেছি, এই আরের জায়গাতে আমরা যা কিছু নিতে পারি, মিথাইল নিতে পারি, ইথাইল নিতে পারি, প্রোপাইল নিতে পারি। বেশ, তো এখানে দেখো দুখানা পোলার বন্ড রয়েছে। এক হচ্ছে যদি আমি এই CH3OH এই পার্টটার কথা যদি আমরা বলি, তাহলে দেখো এটার ক্ষেত্রে কার্বনটা হচ্ছে আমার ডেল্টা প্লাস, অক্সিজেনটা ডেল্টা মাইনাস, কারণ কার্বনের থেকে অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি। আবার অক্সিজেন এবং হাইড্রোজেনের মধ্যে যদি তুলনা করি, তাহলে হাইড্রোজেনটা আমার ডেল্টা প্লাস, অক্সিজেনটা এক্ষেত্রে ডেল্টা মাইনাস। অর্থাৎ এখানে দুটো পোলার বন্ড তৈরি হচ্ছে। একটা পোলার বন্ড তৈরি হচ্ছে কার্বন এবং অক্সিজেন এই জায়গাটাতে, আরেকটা পোলার বন্ড তৈরি হচ্ছে অক্সিজেন এবং হাইড্রোজেন এই জায়গাটাতে। অর্থাৎ এখানে দেখো বন্ডটা দুটোভাবে ব্রেক করতে পারে। একটা বন্ড ব্রেকিং হতে পারে আমার এরকম, যে এই পোর্শনটা ভেঙে গেল, এই পোর্শনটা ভাঙার ফলে ও এর মাথাতে মাইনাস চার্জ এবং হাইড্রোজেনের মাথাতে প্লাস চার্জ চলে আসবে। আরেকটা বন্ড ব্রেকিং আমার এই পোর্শনটাতে হতে পারে, এখানে আমার কি হবে, কার্বনের মাথায় প্লাস চার্জ, অক্সিজেনের মাথাতে মাইনাস চার্জ চলে আসবে। তাহলে আমরা বলতেই পারি যে এক্ষেত্রে আমাদের যে দুটো বিভাজন হবে, একটা ও এর সাথে হাইড্রোজেন বন্ড ব্রেকিংয়ের মাধ্যমে হবে, আরেকটা হচ্ছে কার্বনের সাথে অক্সিজেন বন্ড ব্রেকিংয়ের মাধ্যমে হবে। তো অ্যালকোহল সচরাচর যে সমস্ত বিক্রিয়াগুলো দেয়, সেটাকে আমরা যদি একটা ছকের মধ্যে লিপিবদ্ধ করি, তাহলে সব থেকে প্রথমেই আমার যে বিক্রিয়াটা হবে সেটা হচ্ছে ROH। এখানে অক্সিজেনের সাথে হাইড্রোজেনের বন্ধন বিভাজনের মাধ্যমে বিক্রিয়া, অর্থাৎ এখানে অক্সিজেনের সাথে হাইড্রোজেনের যে বন্ডটা রয়েছে সেই বন্ডটা কী হবে, ব্রেক করবে, বন্ধন বিভাজনের মাধ্যমে বিক্রিয়া। আর 2 নম্বরে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ROH, অর্থাৎ বন্ডটা এই পোর্শনটাতে ব্রেক করবে, অর্থাৎ R প্লাস এবং OH মাইনাস। ঠিক আছে, তাহলে OH বন্ধন বিভাজনের মাধ্যমে বিক্রিয়া। তাহলে দুটো টাইপ হলো। 3 নম্বর টাইপ আমরা যেটা পড়বো অ্যালকোহলের ডিহাইড্রেশন। ডিহাইড্রেশন মানেটা আমরা প্রত্যেকেই জানি। ডিহাইড্রেশন মানে হচ্ছে কি, জল বের হয়ে যাওয়া। ঠিক আছে, দেখবে গরমের দিনে আমরা বলে থাকি, গ্রীষ্মকালের দিনে যে ডিহাইড্রেশন হয়েছে। ঠিক আছে, তার মানেটা হচ্ছে যে বডি থেকে জল বের হয়ে যাওয়া। তো এখান থেকে অ্যালকোহল থেকে যদি আমরা ওয়াটার পার্টটাকে বের করে দিই, তাহলে সেটাকে আমরা বলবো ডিহাইড্রেশন। নেক্সট হচ্ছে জারণ, অর্থাৎ অ্যালকোহলের জারণ ঘটে। জারণের ইংরেজি আমরা প্রত্যেকেই জানি, অক্সিডেশন। বেশ, তাহলে এই 4টে টাইপের বিক্রিয়া আমরা দেখব, তাহলেই অ্যালকোহলের রাসায়নিক ধর্ম আমাদের কমপ্লিট হবে। পাশাপাশি আমাদের অ্যালকোহল পার্টটাও আমাদের শেষ হয়ে যাবে। পরের পার্টে আমরা ফেনল সম্পর্কে আলোচনা করব। বেশ, তাহলে প্রথমেই আমরা এখান থেকে 1 নাম্বার যে হেডিংটা করব সেটা হচ্ছে ROH। ভালো করে লিখি, ROH কোনখানটা ব্রেকিং করছে, এই পোর্শনটা OH এর মাঝখানে ব্রেকিংটা হচ্ছে। আচ্ছা, বন্ধন বিভাজনের মাধ্যমে বিক্রিয়া। তাহলে এই হলো আমার হেডিং। তাহলে দেখো, এই জায়গাটাতে যদি আমরা বন্ড ব্রেকিং করতে চাই, তাহলে কেমন বিক্রিয়াটা হবে। ধরো ROH, এই অ্যালকোহলটা আমার রয়েছে, এখান থেকে RO মাইনাস, কারণ অক্সিজেনটা মোর ইলেকট্রোনেগেটিভ, অক্সিজেনের মাথায় মাইনাস চার্জ আসবে, আর এইচের মাথাতে আমার কী চার্জ আসবে, প্লাস চার্জ আসবে। এখন একটা জিনিস লক্ষ্য করে দেখো, যে আমরা খুব নিচু ক্লাস থেকে পড়ে আসছি যে কোনো কিছু থেকে যদি H প্লাস পার্ট বের হয়ে চলে আসে, তাহলে সেটাকে বলা হয়ে থাকে অ্যাসিড। যেমন লক্ষ্য করে দেখবে, যদি আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিডের কথা বলি, তাহলে সেখান থেকে আমাদের কোন পার্ট বেরিয়ে আসে, H প্লাস আর Cl মাইনাস। ঠিক আছে, বেশ, আমরা এই সংক্রান্ত বিভিন্ন মতবাদ পড়েছি। তো সেখানে আমরা দেখেছি যে অ্যাসিড সবসময় জলীয় দ্রবণে বা
জলীয় দ্রবণে কী আয়ন বিয়োজিত করে? H প্লাস আয়ন বিয়োজিত করে। তো এক্ষেত্রেও আমাদের এই যে অ্যালকোহল, এখান থেকে যেহেতু H প্লাস আয়ন বেরিয়ে আসছে, তাহলে আমরা বলতেই পারি যে এই বিক্রিয়ার মাধ্যমে, অর্থাৎ অ্যালকোহলের এই H প্লাস বের হওয়ার মাধ্যমে আমাদের অ্যালকোহলের কোন ধর্ম প্রকাশ পাবে? অ্যালকোহলের এই বিক্রিয়ার মাধ্যমে অ্যালকোহলের অ্যাসিডিক প্রকৃতি বা আম্লিক ধর্ম, অ্যাসিডিক প্রকৃতি প্রকাশ পাবে। ঠিক আছে, প্রকাশ পাবে। এটা পিওর অ্যাকচুয়াল অ্যাসিড নয়, অ্যালকোহল কখনোই অ্যাকচুয়াল অ্যাসিড নয়, পিওর অ্যাসিড আমরা বলতে পারবো না, কিন্তু এর মধ্যে অ্যাসিডিক নেচার রয়েছে, অ্যাসিডিক প্রকৃতি একটা রয়েছে বা আম্লিক কিছু ধর্ম এর মধ্যে রয়েছে। অর্থাৎ যদি আমরা এরকম একটা অর্ডার করতে চাই, অ্যাসিডিক ক্যারেক্টার অর্থাৎ আম্লিক চরিত্র বা আম্লিক প্রকৃতি, এর যদি আমরা একটা ফাইনাল অর্ডার যদি আমরা লিখতে চাই, যেটা আমাদের অত্যন্ত কাজে লাগবে, সেটা হচ্ছে এরকম যে সবথেকে প্রথমে আমরা যে কোনো অ্যাসিডকে রাখলাম, তারপরে আমরা ফেনলকে রাখলাম C6H5OH, এর অ্যাসিডিটি হচ্ছে এর পরে। তারপরে আমাদের চলে আসবে মিথানল, তারপরে চলে আসবে আমাদের ওয়াটার, তারপরে চলে আসবে আমাদের বাকি অ্যালকোহল, অর্থাৎ RH আমি দ্বারা প্রকাশ করলাম। আর মিন্স CH3 বাদে বাকি যে কোনো অ্যালকাইল গ্রুপ আমি এখানে দিতে পারি। আচ্ছা, তারপর আমি করতে পারি RC∼CH অর্থাৎ অ্যালকাইন, তারপর হাইড্রোজেন, তারপর হচ্ছে আমার অ্যামোনিয়া, তারপরে হচ্ছে RH অর্থাৎ অ্যালকেন। তাহলে এটা হচ্ছে আমার অ্যাসিডিটি অর্ডার। এবারে বেশ কিছু বিক্রিয়া আমরা দেখব এই অ্যালকোহলের, যেখানে H প্লাস আয়নটা বেরোবে, সেখানে আমরা একটা ফর্মুলা খেয়াল রাখবো যে বাঁ দিকে আমার যে অ্যালকোহলটা নেওয়া হবে, ঠিক আছে, সেই অ্যালকোহলের থেকে আমাদের ডান দিকে যে প্রোডাক্টটা তৈরি হবে, ঠিক আছে, সেই প্রোডাক্টের দিকে যে প্রোডাক্টটা থাকবে তার অ্যাসিডিটি বাঁ দিকেরটা থেকে কম হতে হবে। অর্থাৎ এই যে অ্যালকোহলটা রয়েছে, এটাকে আমাকে তুলনামূলকভাবে স্ট্রং হতে হবে এবং ডান দিকটাকে আমাকে উইক হতে হবে, তবেই বিক্রিয়াটা সম্পন্ন হবে। যদি কোনো ক্ষেত্রে দেখি যে অ্যালকোহলের থেকে প্রোডাক্ট পার্টটা আমার বেশি স্ট্রং হয়ে গেছে, এই পার্টটা যদি স্ট্রং হয়ে যায় প্রোডাক্টের দিকটা অ্যালকোহলের তুলনায়, তাহলে সেই বিক্রিয়াটা আমাদের হবে না। আচ্ছা, তো ব্যাপারটা কি, আমরা একটা এক্সাম্পল দিলেই এবার বুঝতে পারবো যে ব্যাপারটা কি বোঝাতে চাইছে। ব্যাপারটা হচ্ছে এরকম যে ধরো সবথেকে প্রথমে যদি আমরা একটা রিঅ্যাকশনের কথা যদি আমরা এখানে বলে থাকি যে রিঅ্যাকশন উইথ অ্যাক্টিভ মেটাল, ঠিক আছে, এক নম্বর রিঅ্যাকশনের দিকে আমরা আসছি। রিঅ্যাকশন উইথ অ্যাক্টিভ মানে সক্রিয়, মেটাল মানে ধাতু। আচ্ছা, তাহলে দেখো যদি আমরা যে কোনো একটা অ্যালকোহলকে যদি আমরা এখানে নিই, ধরো RH নিলাম, এর সাথে অ্যাক্টিভ মেটাল সোডিয়ামে যদি আমরা বিক্রিয়া ঘটাই, তাহলে এখান থেকে কি তৈরি হবে? দেখো, আমরা অনেক নিচু ক্লাসে পড়েছিলাম যে অ্যাসিডের সাথে ধাতুর বিক্রিয়াতে লবণ এবং হাইড্রোজেন উৎপন্ন হয়, আর অ্যাসিডের সাথে ক্ষারের বিক্রিয়াতে লবণ এবং জল উৎপন্ন হয়। তাহলে এক্ষেত্রে আমাদের যেহেতু ধাতুর বিক্রিয়া ঘটাচ্ছি, তাই এখানে লবণ তৈরি হবে। লবণটা কি উৎপন্ন হবে? RONA, এই লবণটা ফর্মেশন হবে, আর হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে, তার মানে H2। তাহলে যেহেতু আমি এখানে H2 লিখেছি, তাহলে আমাকে ROHটা ক অণু নিতে হবে? 2। তাহলে এখানে হাইড্রোজেনের ব্যালেন্সটা হয়ে গেল। তাহলে 2ROH নেওয়ার সাথে সাথে আমার এটা 2RONA হয়ে গেল, আর দুটো সোডিয়াম হয়ে গেছে, তার মানে আমাকে বাঁ দিকে 2 বসাতে হলো। এটা হচ্ছে আমার জেনারেল রিঅ্যাকশন। আমি যদি একটা এক্সাম্পলের কথা বলি, ধর এখানে 2 CH3OH প্লাস 2Na, এটা যদি আমরা নিই, তাহলে এখান থেকে আমাদের তৈরি হবে 2CH3ONA প্লাস হাইড্রোজেন। বেশ, তাহলে এই রিঅ্যাকশানটা অত্যন্ত সহজ রিঅ্যাকশান এবং আমাদের অনেক পরিচিত পুরনো রিঅ্যাকশান। 2 নম্বর যে রিঅ্যাকশানটা আমরা এবার পড়ব, সেটা হচ্ছে ক্ষারের সাথে বিক্রিয়া। তাহলে 2 নম্বর হেডিং আমরা করছি রিঅ্যাকশান উইথ, 2 নম্বর পয়েন্ট আমরা করছি রিঅ্যাকশন উইথ। আচ্ছা, তার আগে করে দিই, ক্ষারের সাথে বিক্রিয়া করার আগে আমরা যেটা করব, রিঅ্যাকশন উইথ মেটাল অ্যামাইড। মেটাল অ্যামাইড মানে হচ্ছে ধাতব অ্যামাইডের সাথে বিক্রিয়া, মেটাল অ্যামাইড বা ধাতব অ্যামাইডের সাথে বিক্রিয়া। তো এক্ষেত্রেও আমাদের সেম টাইপের রিঅ্যাকশন হবে। একদম ডাইরেক্ট এক্সাম্পল নিয়ে নিলাম আমরা। C2H5OH, ও এর মাথায় মাইনাস, H এর মাথায় প্লাস,
ধাতব অ্যামাইড মানে আমরা সোডিয়ামের একটা অ্যামাইড নিলাম NaNH2, তাহলে এখানে কি হবে N এর মাথায় প্লাস আর NH2 এর মাথায় মাইনাস, তাহলে প্রোডাক্ট তো আমাদের একই রকম ফর্মেশন হবে C2H5ONa, আর কি হবে এই যে NH2 আর এই যে আমার হাইড্রোজেন এরা পরস্পর যুক্ত হয়ে তৈরি করবে অ্যামোনিয়া। তাহলে এখানে দেখো ব্যালেন্সটা অলরেডি হয়ে আছে, আর কিছু করার দরকার নেই। আচ্ছা, প্রত্যেকটা রিয়েকশানে একটা জিনিস লক্ষ্য করো, আমরা একটু আগে যে একটা অর্ডার বানালাম, কি অর্ডার, যে অ্যাসিডিটি অর্ডার। তো সেই অ্যাসিডিটি অর্ডারে আমরা দেখতে পেলাম যে এই যে বাঁ দিকে আমরা অ্যালকোহলগুলোকে লিখছি, আর ডান দিকে আমাদের এই যে প্রোডাক্ট তৈরি হচ্ছে, মানে সল্টের সাথে সাথে যে প্রোডাক্ট তৈরি হচ্ছে হাইড্রোজেন এবং পরবর্তীকালে তৈরি হলো অ্যামোনিয়া, এদের অ্যাসিডিটি, হাইড্রোজেন বা অ্যামোনিয়া এদের দুজনেরই অ্যাসিডিটি দেখো যে কোনো অ্যালকোহল অপেক্ষা কিন্তু কম। অর্থাৎ আমরা এটা লিখতে পারি এখানে কোনো রিয়েকশানের ক্ষেত্রে যে এই যে CH3OH লিখছি বা ROH, এই পোর্শনটাকে আমরা স্ট্রং অ্যাসিড বলতে পারি, মানে কম্পারেটিভলি তুলনামূলকভাবে, কার তুলনায়, হাইড্রোজেনের তুলনাতে, অর্থাৎ হাইড্রোজেনটা এখানে আমরা উইক অ্যাসিড বলতে পারি। আবার একই রকমভাবে এই পার্টটাকে স্ট্রং অ্যাসিড বলতে পারি, অ্যামোনিয়াটাকে আমরা উইক অ্যাসিড বলতে পারি। আর একটু আগেই আমরা জিনিসটা দেখলাম যে স্ট্রং অ্যাসিড থেকে উইক অ্যাসিডের দিকে যদি আমাদের যায় তাহলে আমাদের সেই রিয়েকশানটা হবে। কিন্তু যদি উল্টো হয়ে যায়, অর্থাৎ অ্যালকোহল থেকে দেখা গেল যে কোনো কিছু স্ট্রং প্রোডাক্ট বেরিয়ে চলে এলো, স্ট্রং অ্যাসিডিক প্রোডাক্ট চলে এলো, তাহলে সেই রিয়েকশানটা আমাদের ফর্মেশন হবে না। এই হচ্ছে ব্যাপার। তো মেটাল অ্যামাইডের সাথে বিক্রিয়াটা গেল। এবার আমরা 3 নাম্বার রিয়েকশানে চলে আসবো, অর্থাৎ রিয়েকশান উইথ বেস। ঠিক আছে, তাহলে ক্ষারের সাথে বিক্রিয়া, রিয়েকশান উইথ বেস। ঠিক আছে, তো প্রথমে আমরা একটা এক্সাম্পল নিয়ে নিই। মিথানল এর সাথে যদি আমরা বেসের বিক্রিয়া ঘটাই, অর্থাৎ NaOH, তাহলে আমার এখানে প্রোডাক্ট তৈরি হবে CH3ONa। একই রকমভাবে সব প্রোডাক্ট দেখো তৈরি হচ্ছে। আচ্ছা, কারণ এখানে O মাইনাস আর H প্লাসে ভাঙবে, তাহলে CH3O মাইনাসের সাথে Na প্লাসটাকে নিয়ে আমি CH3ONa তৈরি করেছি, আর এই যে H প্লাস আর OH মাইনাস এই পার্টটাকে নিয়ে আমি এখানে তৈরি করব ওয়াটার। বেশ, কোনো অসুবিধা নেই। এইবার যদি আমি এখানে অন্য একটা অ্যালকোহল নিই, ধরো আমি C2H5OH নিলাম, অর্থাৎ ইথানল নিলাম, এর সাথে আমি ক্ষারের বিক্রিয়া ঘটাচ্ছি, তাহলে আমার প্রোডাক্টটা কী হওয়া উচিত, C2H5ONa প্লাস ওয়াটার। কিন্তু বাস্তবে দেখা যায় প্রথম রিয়েকশানটা আমাদের ঘটলেও দ্বিতীয় রিয়েকশানটা কিন্তু আমাদের ঘটে না। এখন প্রশ্ন হচ্ছে আমাদের মাথার মধ্যে যে কেন ঘটে না, এখানেও তো আমাদের সেম টাইপের বিক্রিয়া হওয়া উচিত, অর্থাৎ O মাইনাস H প্লাস এবং Na প্লাস OH মাইনাস, তাহলে C2H5OH এর সাথে Na যুক্ত হয়ে আমার C2H5ONa তৈরি হবে, আর H প্লাসের সাথে OH মাইনাস যুক্ত হয়ে আমার ওয়াটার ফর্মেশন হবে। এটাই তো আমরা মিথানলের ক্ষেত্রে দেখলাম। তাহলে মিথানল বিক্রিয়াটা দিলে ইথানল কেন দিতে পারে না, তার কারণ হচ্ছে আমাদের ওই যে অ্যাসিডিক অর্ডারটা আমরা একটু আগে দেখলাম, সেখান থেকে আমরা ব্যাখ্যাটা পেয়ে যাব। লক্ষ্য করে দেখো যে এখানটাতে CH3OH এর অ্যাসিডিটি ওয়াটার অপেক্ষা বেশি, অর্থাৎ CH3OH যখন NaOH এর সাথে বিক্রিয়া করবে তখন ওয়াটার ফর্মেশন করতে পারবে, বিকজ CH3OH ইজ কম্পারেটিভলি স্ট্রং অ্যাসিড দ্যান H2O। বাট আদার্স অ্যালকোহলগুলোর কথা যখন আমরা বলবো, অর্থাৎ ইথানল হোক, প্রোপানল হোক, বিউটানল হোক, যে কোনো অ্যালকোহলের অ্যাসিডিটি ইজ লেস দ্যান ওয়াটার, অর্থাৎ জলের থেকে কম। তার মানে কম্পারেটিভলি ওয়াটারটা হয়ে যাবে তখন স্ট্রং অ্যাসিড, আর বাকি অ্যালকোহলগুলো হয়ে যাচ্ছে আমাদের উইক অ্যাসিড। তাই রুলস অনুযায়ী আমাদের স্ট্রং অ্যাসিড থেকে উইক অ্যাসিড হওয়া যাবে, কিন্তু বাঁ দিকটা উইক হবে, ডান দিকটা স্ট্রং হবে, এটা কখনোই আমাদের ফর্মেশন হবে না। তার মানেটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল আমাদের কাছে যে এখান থেকে আমরা পেয়ে গেলাম প্রথম বিক্রিয়াটা কেন হবে এবং দ্বিতীয় বিক্রিয়াটা কেন হবে না, সেটা আমরা বুঝে গেলাম। কারণ প্রথমেই আমাদের CH3OH আছে, এই যে CH3OHটা, এই CH3OHটাকে আমরা এখানে লিখতে পারি স্ট্রং অ্যাসিড, আর ওয়াটারটা আমাদের এখানে উইক অ্যাসিড, অর্থাৎ রিয়েকশন পসিবল। বাট আদার্স যে সমস্ত অ্যালকোহল তার অ্যাসিডিটি অর্ডার হচ্ছে আমাদের ওয়াটারের পরে, অর্থাৎ এক্ষেত্রে এটা উইক অ্যাসিড হয়ে যাবে আর ওয়াটারটা হয়ে যাবে আমাদের স্ট্রং অ্যাসিড। তাহলে উইক থেকে স্ট্রং ফর্মেশন পসিবল নয়, তার জন্য আমাদের রিয়েকশানটাও পসিবল নয়। এই হচ্ছে আমাদের ব্যাখ্যা। তাহলে এখানে আমরা আরেকবার জাস্ট লিখে রাখতে পারি নিজেদের সুবিধার জন্য যে অ্যাসিডিক ক্যারেক্টারের যে অর্ডার, ঠিক আছে, অ্যাসিডিক ক্যারেক্টার বা আম্লিক বৈশিষ্ট্য, এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি CH3OH গ্রেটার দেন ওয়াটার
গ্রেটার দেন জাস্ট আমি এই অ্যালকোহলটার কথাই লিখলাম C2H5OH। তার মানে আমার কি দাঁড়ালো যে মিথানলের অ্যাসিডিটি ওয়াটারের থেকে বেশি, আবার ওয়াটারের অ্যাসিডিটি ইথানল অপেক্ষা বেশি। তাই এখানে CH3OH রিয়েকশানটা দিলেও আমাদের বাকি আদার্স অ্যালকোহল কিন্তু এই বিক্রিয়া করতে পারে না। তাই আমরা এখানে লিখেই রাখতে পারি যে CH3OH ক্ষারের সাথে বিক্রিয়ায় লবণ ও জলের অ্যাসিডিটি যেখানে হচ্ছে কম আর কি, লবণ ও জল উৎপন্ন করতে পারলেও বাকি অ্যালকোহল মিন্স অন্যান্য যে সমস্ত অ্যালকোহল রয়েছে বাকি অ্যালকোহল পারে না। ক্লিয়ার? বেশ, লাস্ট পয়েন্টটা আমরা এবার চলে আসবো, অর্থাৎ 4 নম্বর পয়েন্ট যেটা, সেটা হচ্ছে এস্টারিফিকেশন রিয়েকশন। খুব ইম্পর্টেন্ট একটা রিয়েকশন। 4 নম্বর পয়েন্ট আমরা করছি। পয়েন্ট নাম্বার 4, এস্টারিফিকেশন রিয়েকশন, অর্থাৎ কি বিক্রিয়া? এস্টারিফিকেশন বিক্রিয়া। তো আমরা প্রত্যেকেই দেখবে ক্লাস 10 লেভেল থেকে পড়ে আসছি যে অ্যালকোহলের সাথে যদি আমরা অ্যাসিড যোগ করি, কি বললাম? অ্যালকোহলের সাথে যদি আমরা অ্যাসিডের রিয়েকশন ঘটাই তাহলে তৈরি হয় এস্টার এবং ওয়াটার। ক্লিয়ার? অ্যালকোহল প্লাস অ্যাসিড সমান হচ্ছে এস্টার প্লাস ওয়াটার। তো আমরা এবার দেখব যে কোনো একটা এক্সাম্পল নিয়ে, ধরো RC ডবল বন্ড OH নেওয়া আছে, প্লাস এটাকে R' নিয়ে নিলাম, কারণ আর R' একই হতেও পারে আবার আলাদাও হতে পারে, কারণ কার্বন সংখ্যা ডিফারেন্স আমাদের হতেই পারে, ওটা নিয়ে কোনো সমস্যা নেই। এখান থেকে তৈরি হয়ে যাবে RC ডবল বন্ড OR' প্লাস H2O, অর্থাৎ প্রথম কার্ডটা হচ্ছে আমার কার্বক্সিলিক অ্যাসিড, এটা হচ্ছে আমার অ্যালকোহল, এটা হচ্ছে আমার এস্টার, এটা হচ্ছে আমার ওয়াটার। বেশ, এখন ব্যাপার হচ্ছে যে কার কাছ থেকে কোন পার্টটা বেরোয়। আমরা তো এই মাত্রই পড়লাম যে এগুলো আমরা পড়ছি অ্যালকোহলের O- এবং H+-এর বিভাজন ঘটছে। তাহলে এই অ্যালকোহল থেকে আমার H+টা বেরোবে, আর অ্যাসিড থেকে তাহলে কি বেরোবে? OH-টা। তাহলে H+ এবং OH মিলে আমার এখানে ওয়াটার ফর্মেশন হবে। আর কি হবে? এই যে RC ডবল বন্ড ওটা পড়ে রইল, আর এখানটাতে আমাদের OR' পড়ে রইল, তাহলে এই OR' আর এই RC ডবল বন্ড O এইটা মিলে আমাদের তৈরি হয়ে যাবে RC ডবল বন্ড OR'। ঠিক আছে? বেশ, তো সায়েন্টিস্টদের মধ্যে প্রথমে একটা ডাউট ছিল যে কার কাছ থেকে H+টা বেরোয় আর কোথার থেকে OH- বেরিয়ে আসে, সেটা সম্পর্কে ডাউট ছিল একটা। ঠিক আছে? আচ্ছা, তো এখানে দেখো, এখানে কার্বনের মাথায় প্লাস আর OH-এর মাথায় মাইনাস দিয়ে OH-টা বেরোচ্ছে আর H+ বেরিয়ে জল তৈরি হচ্ছে। তো এমনও তো হতে পারতো যে অ্যাসিড থেকে H+ বেরোবে আর অ্যালকোহল থেকে OH বেরোবে, তাহলে অ্যাসিড থেকে H আর অ্যালকোহল থেকে OH বেরোলে আমাদের জল তৈরি হবে। কারণ এই যে কার্বক্সিলিক অ্যাসিডের কথা আমরা বলছি, এই কার্বক্সিলিক অ্যাসিডটাও তো H+ আয়ন ডিসোসিয়েট করতে পারে। তাহলে তখন এই পার্টিকুলার রিয়েকশানটার ক্ষেত্রে ওনারা একটা পরীক্ষা করেছিলেন, সেই পরীক্ষাটাকে বলা হয়ে থাকে আইসোটোপিক লেভেলিং এফেক্ট। এই এক্সাম্পলটাকে জাস্ট আমরা আরেক জায়গাতে মনে করো CH3 বসিয়ে করছি, CH3COOH আর CH3OH। আচ্ছা, প্রোডাক্ট নিয়ে তো আমাদের কোনো সমস্যা নেই, প্রোডাক্টটা আমাদের মেকানিজম জানলেও হবে, জিনিসগুলো জানলেও হবে, না জানলেও হবে। তো পরীক্ষাটা হচ্ছে এরকম যে ওনারা বোঝার জন্য অক্সিজেনের দুটো আইসোটোপ নিয়েছিলেন। আমরা প্রত্যেকেই জানি অক্সিজেনের দুটো আইসোটোপ, একটা O16 আর একটা হচ্ছে O18। তাহলে এই যে অ্যাসিটিক অ্যাসিডটা নেওয়া হয়েছিল, এর মাথাতে O16 লিখলাম এই অক্সিজেনের মাথাতে, কারণ এখানে O16-এর আইসোটোপটা নেওয়া হয়েছিল, আর এই অ্যালকোহলের আইসোটোপটা নেওয়া হয়েছিল O18। তাহলে একটা জিনিস তোমরা ভেবে দেখো যে যদি আমার অ্যাসিড থেকে OH-টা বেরিয়ে আসে তাহলে আমার O16 পার্টটা বেরিয়ে চলে আসছে, আর অ্যালকোহল থেকে যদি H পার্টটা বেরিয়ে আসে তাহলে যে জলটা আমার তৈরি হবে, এখানে যে ওয়াটারটা তৈরি হবে, তাহলে যেহেতু এই ওয়াটারের অক্সিজেনটা আমার এই অ্যাসিড পার্ট থেকে বেরিয়ে আসছে, তাহলে নিশ্চয়ই ওয়ের মাথায় 16 আসবে। আর যদি আমার উল্টো ঘটনা ঘটতো যে এই যে আমার মিথানল পার্টটা রয়েছে, এই পার্টটা যেখানে আমার ওয়ের আইসোটোপটা হচ্ছে O18,
এইটা যদি আমার বেরিয়ে আসতো, অর্থাৎ অ্যালকোহল থেকে যদি OH বেরিয়ে আসতো আর অ্যাসিড থেকে যদি আমার শুধু H পার্টটা বেরিয়ে আসতো, তাহলে যে জলটা তৈরি হবে সেখানে জলটা হবে তাহলে O18। কিন্তু পরীক্ষার মাধ্যমে দেখা গেল কি যে যে ওয়াটারটা আমরা পেলাম তার মাথাতে চলে এলো কত, O16। অর্থাৎ এর মাধ্যমে আমরা সহজেই বুঝতে পারলাম যে নিশ্চয়ই এই OH পার্টটা এসেছে আমার অ্যাসিড থেকে, আর হাইড্রোজেন থেকে তার মানে বেরিয়েছে, এই অ্যালকোহল থেকে বেরিয়েছে তার মানে শুধু এই হাইড্রোজেন পার্টটা। আশা করি পুরো ব্যাপারটা ক্লিয়ার হলো। তাহলে এই যে এস্টারটা তৈরি হলো OCH3, তাহলে এখানে O এর মাথাতে নিশ্চয়ই O18 থাকবে। তাহলে এই যে এক্সপেরিমেন্টটা, এই বিশেষ এক্সপেরিমেন্ট, এই এক্সপেরিমেন্টটাকে বলা হয়ে থাকে আইসোটোপিক লেভেলিং এফেক্ট। অর্থাৎ এই পরীক্ষার মাধ্যমে বোঝা গিয়েছিল যে আমাদের অ্যালকোহল থেকে H+ পার্ট বেরিয়ে আসে। তাহলে এই যে এতক্ষণ ধরে রিয়েকশানগুলো আমরা পড়লাম, 4টে টাইপের রিয়েকশান, দ্যাট মিন্স ফার্স্ট রিয়েকশানটা আমরা পড়লাম রিয়েকশান উইথ অ্যাক্টিভ মেটাল বা সক্রিয় ধাতু, সেকেন্ডটা পড়লাম রিয়েকশান উইথ মেটাল অ্যামাইড, থার্ডটা পড়লাম রিয়েকশান উইথ বেস, ঠিক আছে, এবং লাস্টটা আমরা পড়লাম এস্টারিফিকেশন রিয়েকশান, দ্যাট মিন্স রিয়েকশান উইথ অ্যাসিড টু ফর্ম এস্টার অ্যান্ড ওয়াটার। এই 4টে প্রসেসই হলো আমাদের কি বিভাজনের মাধ্যমে বিক্রিয়া, ব্রেকিং অফ OH বন্ড, মানে দ্যাট মিন্স O এবং H এর মাঝখানে আমাদের যে বন্ডটা রয়েছে সেই বন্ডটা আমাদের কী হবে, ব্রেকিং হবে, ঠিক আছে। অর্থাৎ RO- এবং H+ এই ফরমেশনের মাধ্যমে আমাদের বিক্রিয়াগুলো হলো। এই প্রত্যেকটা বিক্রিয়ার মাধ্যমে আমরা অ্যালকোহলের কোন ধর্ম প্রকাশ পেল, অ্যাসিডিক নেচার বা অ্যাসিডিক ধর্ম আমাদের প্রকাশ পেল। এইবার আমরা চলে আসবো সেকেন্ড টাইপের রিয়েকশান। তাহলে হ্যাঁ, 2 নাম্বার হেডিং হবে, এবার মেন হেডিং হলো 2 নাম্বার ROH। এখানে বন্ডটা এই পোর্শনটাতে ব্রেকিং হবে, ROH বন্ধন বিভাজনের মাধ্যমে বিক্রিয়া, ঠিক আছে, অর্থাৎ OH বন্ডটা ব্রেক হয়ে চলে যাবে। তো এক্ষেত্রে একটা সুবিধা হচ্ছে এই প্রত্যেকটা রিয়েকশন আমাদের এর আগে জানা আছে, এগুলো সবই আমরা আগের চ্যাপ্টারতে করেছি, জাস্ট আমরা রিয়েকশনগুলো এবার কী করব, লিখে লিখে চলে যাব। ROH-এর সাথে যদি আমরা গাঢ় HCl এর বিক্রিয়া ঘটাই কিসের প্রেজেন্সে, অনার্দ্র ZnCl2 প্রেজেন্সে, তাহলে আমাদের এখানে তৈরি হবে RCl প্লাস ওয়াটার। এই রিয়েকশনটা তোমরা প্রত্যেকেই জানো, গ্রোভের পদ্ধতি বলা হয় এই পদ্ধতিটাকে। এবারে এখানে যে রিয়েজেন্টটা আমরা ব্যবহার করেছি গাঢ় HCl আর অনার্দ্র ZnCl2, এটাকে বলা হয়ে থাকে লুকাস বিকারক। বেশ, তারপরের যেটা সেটা হবে এখানে RCl প্লাস POCl3, এটাও আমরা আগে পড়েছি, প্লাস HCl। 3 নাম্বার, এটাও আমরা হ্যালোঅ্যালকেন হ্যালোরিন চ্যাপ্টারতে পড়ে এসেছি, PCl3-র বিক্রিয়া যদি আমরা ঘটাই তাহলে তৈরি হবে RCl প্লাস H3PO3। আর লাস্ট যেটা আমাদের ডার্জেন্স মেথড, প্রত্যেকেরই নিশ্চয়ই মনে আছে, SOCl2 যদি আমরা যোগ করি তাহলে তৈরি হবে RCl SO2 আর HCl। তো এখানে SO2 আর এই HCl উভয়ই গ্যাসীয় পদার্থ হয়, এগুলো উড়ে চলে যাবে। এবং এই মেথডটাকে, অর্থাৎ লাস্ট যে মেথডটা, অর্থাৎ যেটাকে আমরা বলছি ডার্জেন্স মেথড, এই মেথডটাকে হ্যালোঅ্যালকেন তৈরির জন্য বেস্ট মেথড হিসেবে আমরা গণ্য করেছিলাম। তার কারণ এখানে যে সাইড প্রোডাক্টগুলো রয়েছে সেই সাইড প্রোডাক্টগুলো যেহেতু গ্যাসিয়াস স্টেটে থাকে তাই এগুলো উড়ে চলে যায়, ফলে আমাদের হ্যালোঅ্যালকেনটা খুব ভালো পরিমাণে পাওয়া যায়। তো এখানে প্রত্যেকটা ক্ষেত্রেই দেখো, প্রত্যেকটা রিয়েকশনের ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি যে OH পার্টগুলো, এই OH পার্টগুলো দেখো বেরিয়ে বেরিয়ে চলে গেছে এবং তার পরিবর্তে আমাদের সব Cl প্রবেশ করেছে। তাহলে নিশ্চয়ই বিক্রিয়াটা এখানে R+OH- ভাঙছে। আচ্ছা, R+-এর সাথে Cl- এখানে যুক্ত হচ্ছে এবং RCl তৈরি হচ্ছে। আর এই যে OH- এবং H+ এবং OH- মিলে আমার কি তৈরি হচ্ছে, এখানে ওয়াটার ফরমেশন হচ্ছে। এই তো আমার রিয়েকশন। বেশ, PCl5 যখন আমরা নেব তখন আমাদের RCl তৈরি হবে, POCl3 তৈরি হবে এবং HCl তৈরি হবে, ঠিক আছে। PCl3-র ক্ষেত্রে কি হবে, RCl আর H3PO3 তৈরি হবে। এখানে একটা ব্যালেন্স করতে হয়, 3ROH নিতে হয়। 3ROH নিলে দেখো আমাদের এখানে তৈরি হয়ে যাবে 3RCl, ব্যালেন্সটা তৈরি হয়ে গেল, আর আমার পড়ে থাকলো কি H3PO3। আচ্ছা, আরেকটা যেটা আমাদের থায়োনিল ক্লোরাইড নিয়ে যে বিক্রিয়াটা, SOCl2 মানে থায়োনিল ক্লোরাইড, এখানে আমাদের ডার্জেন্স মেথডের মাধ্যমে আমাদের RCl SO2 আর HCl আমাদের ফরমেশন হলো। এখানে SO2 আর HCl যেহেতু গ্যাসিয়াস প্রোডাক্ট, তাই ডার্জেন্স মেথড ইজ দ্য বেস্ট মেথড টু প্রিপেয়ার হ্যালো অ্যালকেন। বেশ,
তাহলে আমাদের সেকেন্ড টাইপের রিয়েকশন কিন্তু কমপ্লিট হয়ে গেল। এরপরে আমরা দেখব যে থার্ড টাইপের রিয়েকশন, অর্থাৎ আমরা একটু আগেই হেডিংয়ে লিখেছিলাম যে অ্যালকোহলের টোটাল 4টে টাইপের বিক্রিয়া রয়েছে। ফার্স্ট মেথডটা হচ্ছে ওয়ের সাথে এইচ বন্ড ব্রেক করবে, যেটা আমরা 4টে মেথডের মাধ্যমে আমরা দেখলাম। তারপরে সেকেন্ড ছিল ওএইচ বন্ডটা বেরিয়ে চলে যাবে, তার এই 4খানা রিয়েকশন আমরা দেখলাম। এবার 3 নম্বর আমরা যে হেডিংটা করব, ডিহাইড্রেশন অফ অ্যালকোহল, খুব ইম্পর্টেন্ট রিয়েকশন, ডিহাইড্রেশন অফ অ্যালকোহল, অর্থাৎ অ্যালকোহল থেকে কি হবে, ওয়াটার বেরিয়ে চলে যাবে। তাহলে এই রিয়েকশনটাকে যদি আমরা এইভাবে লিখি, কোনো একটা অ্যালকোহলের কথা যদি আমরা বলি, ধরো CH3CH OH CH2H। আচ্ছা, এই অ্যালকোহলটার নাম তোমরা প্রত্যেকেই বুঝতে পারছো। দেখো এখানে 1 2 3 তিনটে কার্বন রয়েছে, 2 নম্বরে ওএইচটা রয়েছে, তার জন্য আমরা এটাকে বলতে পারি প্রোপান টু অল। এখানে আমি ইচ্ছা করে CH2 সাথে এইচটাকে নিচে দিকে রেখেছি, তার কারণটা হচ্ছে আমার এই যে এখান থেকে জলটা বেরিয়ে চলে যাবে, এই ওয়াটারটাকে বার করতে আমাদের এখান থেকে সুবিধা হবে, তাই তো। তাহলে এই ওয়াটারটা যখন আমার বেরিয়ে চলে যাবে, তখন আমার এখানে তৈরি হবে CH3CH, কার্বনের সাথে কার্বন এটা ডবল বন্ড হয়ে যাবে, এবার দিয়ে তৈরি হবে CH2 প্লাস ওয়াটার তো বেরিয়ে চলে গেছে। তাহলে এটুকু আমরা বুঝতে পারছি যে অ্যালকোহলের ডিহাইড্রেশনের ফলে কি ফর্মেশন হয়, অ্যালকিন ফর্মেশন হয়। আর অ্যালকিন ফর্মেশন হওয়া মানেই বা জল বেরিয়ে যাওয়া মানেই, দেখো শুধুমাত্র এখানে কোনো গ্রুপগুলো বেরিয়ে চলে গেছে, এইচ এবং ওইচ বেরিয়ে চলে গেছে, কোনো কিছু যোগও হয়নি, কোনো কিছু প্রতিস্থাপনও হয়নি। দ্যাট মিন্স দিস ইজ এলিমিনেশন রিয়েকশন, অর্থাৎ এই রিয়েকশনটাকে বলা হয়ে থাকে এলিমিনেশন রিয়েকশন। আবার কি কি হতে পারে, আমরা জেনারেলি জানি E1 এবং E2 রিয়েকশন হয়, তাই তো। সেগুলো আমার তৈরি হবে যে বেসটা আমরা ব্যবহার করছি তার উপর ডিপেন্ড করে E1 এবং E2 আমরা পাবো। আরেকটা জিনিস দেখো, পাশাপাশি দুটো কার্বনের মধ্যে আমাদের এলিমিনেশনটা ঘটেছে, একটা থেকে OH বেরিয়েছে আর একটা থেকে H বেরিয়েছে, তাই এই এলিমিনেশনটাকে বলা হয়ে থাকে আলফা বিটা এলিমিনেশন। যেহেতু পাশাপাশি দুটো কার্বন থেকে H আর OH বের হচ্ছে, সেই জন্য আমরা এটাকে বলছি আলফা বিটা এলিমিনেশন। এখন আমাদেরকে জানতে হবে যে পার্টিকুলার কোন রিয়েজেন্ট ব্যবহার করে আমরা এই ডিহাইড্রেশনটা ঘটাতে পারবো। তো এখানে স্পেসিফিক্যালি কনসেন্ট্রেট H2SO4 বা গাঢ় H2SO4 ব্যবহার করা হয়। হিট দিতে হয়, কারণ আমরা প্রত্যেকেই জানি যে এলিমিনেশন রিয়েকশন ঘটাতে গেলে আমাদের হিট দিতে হয়, এবং এই হিটটা মিনিমাম 60 ডিগ্রি সেন্টিগ্রেড হতে হয় বা 60 ডিগ্রির বেশি হতে হয়। তো এক্ষেত্রে পার্টিকুলার একটা টেম্পারেচারে হিট করতে হয়, সেটা হচ্ছে 170 ডিগ্রি সেন্টিগ্রেড। এই পার্টটা দেখবে তোমরা ক্লাস 10 লেভেলেও পড়েছ। তো 170 ডিগ্রি সেন্টিগ্রেডে যদি আমরা গাঢ় H2SO4 দিয়ে হিট করি, তাহলে অ্যালকোহলের কি ঘটবে, ডিহাইড্রেশন ঘটবে। ডিহাইড্রেশন মিন্স অ্যালকোহল থেকে H এবং OH বেরিয়ে চলে যাবে এবং ওয়াটার ফর্মেশন হবে, অর্থাৎ ওয়াটার বেরিয়ে চলে যাবে, জল বেরিয়ে চলে যাবে এবং অ্যালকিন উৎপন্ন হবে। তাহলে আমার তৈরি হবে CH3CH ডবল বন্ড CH2 প্লাস ওয়াটার। এই হচ্ছে আমার ব্যাপার। তো এখন আমরা এই রিয়েকশানটা যদি একটু মেকানিজমটা দেখতে চাই, যে কোন মেকানিজমের মাধ্যমে এই বিক্রিয়াটা ঘটছে, বা এখানে এই গাঢ় H2SO4 যেটা আমরা ইউজ করছি, এই গাঢ় H2SO4টার অ্যাকচুয়ালি এখানে রোলটা কী, বা আমরা যে জানি যে এলিমিনেশন হতে গেলে আমাদের দরকার হচ্ছে উইক বেস বা দুর্বল বেস দরকার। তাহলে আমরা এখানে দুর্বল বেসটাই বা কী করে পাচ্ছি, সেই ব্যাপারগুলো এবার আমরা একটু ক্ল্যারিফাই করে নেব, ঠিক আছে। তো প্রথমেই আমরা এবার তাহলে হেডিং করব এই রিয়েকশনটার সাপোর্ট নিয়ে আমরা একটা তাহলে হেডিং করছি মেকানিজম, ঠিক আছে। অর্থাৎ আমরা এবার কোন পার্টটা নিয়ে আলোচনা করব, মেকানিজম পার্টটা নিয়ে আলোচনা করব, বা মেকানিজমটা আমরা এবার একটু দেখার চেষ্টা করব। তাহলে আমরা হেডিং করছি মেকানিজম। তো প্রথমে আমরা গাঢ় H2SO4টাকে নিয়ে ভাববো যে ওটার অ্যাকচুয়াল রোলটা কী। তো এই যে H2SO4টা আমরা নিচ্ছি, এই H2SO4টা ডিসোসিয়েট হয়ে কিসে কনভার্ট হবে, H প্লাস ডিসোসিয়েট করবে, পড়ে থাকবে কোনটা, HSO4 মাইনাস। তো এই যে H2SO4, এই H2SO4টা হচ্ছে আমার অ্যাসিড। আর আমরা জানি যে কোনো অ্যাসিড থেকে যদি H প্লাস আয়ন বের হয়ে চলে যায়, তাহলে যে পার্টটা পড়ে থাকে, তাহলে সেটাকে বলা হয়ে থাকে তার কনজুগেট বেস, বা কনজুগেট বেসের বাংলা নাম হচ্ছে অনুবন্ধী ক্ষারক। তাহলে পরে আমার যেটা দাঁড়ালো যে অ্যাসিড থেকে আমি যে কনজুগেট বেসটা পেলাম, এই অ্যাসিডটা যদি আমার স্ট্রং হয়, তাহলে আমরা প্রত্যেকেই জানি
যে তার কনজুগেট বেসটা হবে উইক। আবার জেনারেলি অ্যাসিড যদি কখনো উইক হয় তাহলে তার কনজুগেট বেস হবে স্ট্রং। তাহলে এই ব্যাপারটা আমাদের জানা রইলো। এটা আমরা আগেও পড়েছি, যখন ক্লাস 11-এর চ্যাপ্টারগুলো আমাদের আলোচনা হয়েছে তখন আমরা দেখেছি। আর আরেকবার আমরা ব্যাপারটাকে আলোচনা করে নিলাম। তাহলে এখান থেকে আমরা HSO4 মাইনাসটাকে পেলাম, যেটা অ্যাকচুয়ালি আমাদের কনজুগেট বেস রূপে কাজ করলো। এবার আমরা দেখব যে অ্যাকচুয়াল রিয়েকশানে এটা কীভাবে কাজ করে। তো প্রথমেই আমরা যে এক্সাম্পলটা নিয়েছিলাম CH3 CH OH CH3, ঠিক আছে। এর ক্ষেত্রে যদি আমরা মেকানিজমটা দেখার চেষ্টা করি, আমরা জানি অক্সিজেনের দুখানা লোন পেয়ার থাকে, বাঁ দিকে একটা লিখলাম, ডান দিকে একটা লোন পেয়ারকে লিখলাম। তো এখানে যখনই আমরা গাঢ় H2SO4কে অ্যাড করব, কনসেন্ট্রেট H2SO4, দ্যাট মিন্স এটা ডিসোসিয়েট করবে H+ এবং HSO4-। আচ্ছা, উইক বেস HSO4- মাইনাসটা হচ্ছে আমার এখানে উইক বেস রূপে কাজ করবে, অর্থাৎ এই রিয়েকশনের মেকানিজম আমরা বলতে পারি E1 মেকানিজম। তো এই পোর্শনটা যখন তৈরি হবে তখন এখানে এই যে আমার H+টা তৈরি হলো, এই H+টা কী হবে, এই OH-এর সাথে যে জুড়ে যাবে, অর্থাৎ এর প্রোটোনেশন ঘটবে। কেন প্রোটোনেশনটার দরকার হলো আমাদের মনের মধ্যে হতে পারে এইসবের কি দরকার ছিল? তার কারণটা হচ্ছে এটাই যে আমার এখানে OH-টা হচ্ছে ব্যাড লিভিং গ্রুপ। তাহলে কোনো গ্রুপ যদি আমার ব্যাড লিভিং হয়, না বেরোতে চায়, তাহলে সেই গ্রুপটাকে বের করার জন্য সর্বপ্রথমেই আমাদেরকে এটাকে গুড লিভিং গ্রুপে পরিণত করতে হবে। আচ্ছা, তাহলে H+টা দেখো এই ওয়ের সাথে যুক্ত হওয়ার ফলে, যখন এই H+টা এই ওয়ের সাথে যুক্ত হলো, তখনই আমার এই H-টা ওয়ের সাথে জুড়ে এই পার্টটা হয়ে গেল OH2, আর ওয়ের মাথায় এবার কি হয়ে গেল, প্লাস চার্জ চলে এলো। তাহলে OH2+, দুটো লোন পেয়ারের মধ্যে দেখো একটা লোন পেয়ারের সাথে এটা অ্যাটাচ হয়েছে আর বন্ড তৈরি করেছে, আর একটা লোন পেয়ার অ্যাজ ইট ইজ যেমন ছিল তেমন আমরা এখানে রেখে দিলাম, ঠিক আছে। বেশ, এবার আমরা এই ডান দিকে যে পার্টটা আছে এই পার্টটাকে যেমন আছে আমরা লিখলাম CH3CH OH2+ CH3। এবার কি হলো, এই যে OH2+ এই পার্টটা হলো, এটা আনস্টেবল হয়ে গেল, কারণ আমরা খুব ভালো করেই জানি যে অক্সিজেনের মাথায় প্লাস চার্জ মানেই সেটা কি হয়ে যাবে, আনস্টেবল। কারণ অক্সিজেন হচ্ছে ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, তড়িৎ ঋণাত্মক মৌল, তাহলে তার মাথায় প্লাস চার্জ কখনোই সেটাকে স্টেবল করতে পারবে না। ফলে এখান থেকে কি হবে, এই পুরো গ্রুপটা বেরিয়ে চলে আসবে। পুরো গ্রুপটা বেরিয়ে চলে আসার অর্থ আমার এখান থেকে ওয়াটার বেরিয়ে চলে আসবে। ওয়াটার বেরিয়ে চলে এলে কি হবে, CH3 CH প্লাস CH3, অর্থাৎ আমার এখানে কার্বোক্যাটায়ন ফর্মেশন হবে। কত ডিগ্রি কার্বোক্যাটায়ন, 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন ফর্মেশন হবে। আমরা জানি যে E1 রিয়েকশনের ক্ষেত্রে কার্বোক্যাটায়ন ফর্মেশন হয়, যদি তার রিঅ্যারেঞ্জমেন্ট হওয়ার সম্ভাবনা থাকে তাহলে তার রিঅ্যারেঞ্জমেন্টও হয়, এই ব্যাপারগুলো আমাদের ঘটে। এবার কি হবে, আমার এখানে HSO4 মাইনাসটা পড়ে আছে, দেখো এটা আমাদের এখনও পর্যন্ত কাজে লাগেনি, আমাদের কাজে লেগেছে H+টা কী কাজে লেগেছে, OH-টাকে গুড লিভিং গ্রুপে পরিণত করতে কাজে লেগেছে এবং সেটাকে জল আকারে বের করতে সাহায্য করেছে, কার্বোক্যাটায়ন ফর্মেশন অবধি করে দিয়েছে। কী করেছে, এই H+ পার্টটা। এবার ফাংশন হচ্ছে আবার HSO4 মাইনাসের। এই HSO4 মাইনাস কী করবে, এই যে বিটা কার্বনটা আমার রয়েছে, এই কার্বনটা আমার আলফা কার্বন, পাশের কার্বনটা বিটা, এইদিকের কার্বনটাও হচ্ছে বিটা। তো HSO4 মাইনাস কী করবে, যে কোনো একটা বিটা হাইড্রোজেনকে এখান থেকে বের করে নিয়ে চলে আসবে। এই বাঁ দিকেরটা থেকেও করতে পারে, ডান দিকেরটা থেকেও করতে পারে, কারণ এটা সিমেট্রিক্যাল কার্বোক্যাটায়ন, বাঁ দিক ডান দিকে দুটো দিকই সমান। আচ্ছা, তাহলে এই HSO4 মাইনাস এবার কী করবে, বিটা হাইড্রোজেনটাকে বের করে নিয়ে চলে আসবে। কীরকমভাবে রিয়েকশানটা ঘটাবে, আচ্ছা, এই যে কার্বনটা, এই কার্বনটাকে আমরা বলতে পারি আলফা কার্বন, এটাকে বলছি বিটা কার্বন, এটাকে বলছি বিটা কার্বন। তাহলে বিটা কার্বনের যে হাইড্রোজেনগুলো, এগুলোকে আমরা বলতে পারি বিটা হাইড্রোজেন। সেই যে কোনো একটা বিটা হাইড্রোজেনকে বের করে নিয়ে চলে আসবে। তাহলে আমি এখানে মাইনাস বিটা H+ লিখলাম। তাহলে HSO4 মাইনাসের কাজ হবে দুটো সাইড থেকে যে কোনো একটা দিকের বিটা হাইড্রোজেনকে বের করে নিয়ে চলে আসা। চলে আসার পর কি হবে, H+ তো বেরিয়ে চলে এলো, তাহলে আমার কি পড়ে থাকবে, আচ্ছা বাঁ দিক থেকে আমি বার করছি না, এটাকে যেমন আছে রাখলাম। আচ্ছা দেখো এখানে CH-এর মাথায় প্লাস আছে, আর ডান দিক থেকে মানে এই যে এখানে আমার CH3টা ছিল, এখান থেকে যদি আমার বিটা হাইড্রোজেনটাকে বের করে নিয়ে চলে আসে, তাহলে এটা CH3টা কিসে কনভার্ট হবে, এবার CH2-তে কনভার্ট হবে। আচ্ছা H+ বেরিয়ে আসছে মানে ইলেকট্রনটা কাকে দিয়ে আসছে, যখন এখান থেকে এই H+টা যখন বেরিয়ে চলে আসবে তখন ইলেকট্রনটা কার্বনকে দিয়ে আসবে, ফলে কার্বনের মাথায় কী চার্জ হবে, মাইনাস চার্জ। তাহলে মাঝের কার্বনটাতে প্লাস চার্জ, এই কার্বনটাতে মাইনাস চার্জ, প্লাসে মাইনাসে আমার একটা বন্ড ফর্মেশন হবে, ফলে আমার এখানে একদম লিখে দিতে পারি আমার এখানে ডবল বন্ড তৈরি হবে। তাহলে আমি আরেকবার রিপিট করছি,
যে আমার এখানে কার্বোক্যাটায়ন ফর্মেশন হয়ে আছে, এই যে HSO4 মাইনাস উইক বেস, এই উইক বেস কী করবে, এই বিটা হাইড্রোজেনটাকে বের করে নিয়ে চলে আসবে। বিটা হাইড্রোজেনটাকে বের করে নিয়ে চলে এলে কী হবে, এই কার্বনের মাথায় মাইনাস হবে, কারণ H প্লাস বেরিয়ে আসছে, ইলেকট্রনটা কার্বনকে দিয়ে আসছে, কার্বনের মাথায় মাইনাস, মাঝের কার্বনে প্লাস, প্লাসে মাইনাসে বন্ড। আমরা এই বাঁ দিকটা নিয়েও এটা করতে পারতাম, সেম জিনিস, এই কার্বনের মাথায় মাইনাস, এটা প্লাস, এখানে বন্ড, কিন্তু আমরা জেনারেলি ডবল বন্ডগুলোকে একটু শেষের দিকে লিখি বলে আমি ওটাতেই দেখালাম। বেশ, তাহলে আমার এই পোর্শনটাতে মাইনাস ফর্মেশন হবে, প্লাসে মাইনাসে কী হয়ে যাবে, বন্ড হয়ে যাবে। যখন বন্ডটা ফর্মেশন হবে তখন তার মানে আমার আর এই প্লাস মাইনাসটা দেওয়ার এখানে দরকার নেই, এটা বোঝানোর জন্য লিখলাম। তাহলে আমার এখানে যে ফর্মেশনটা হলো সেটা আমার অ্যালকিন ফর্মেশন কিন্তু হয়ে গেল। আচ্ছা, এটার নাম আমরা প্রত্যেকেই জানি, প্রোপ 1 ইন, কারণ ফার্স্ট কার্বনে ডবল বন্ডটা আছে, সেই জন্য এটাকে আমরা বলতে পারি প্রোপ 1 ইন। এই হচ্ছে আমার মেকানিজমটা আমাদের U1 এর থ্রু দিয়ে গেল, মাঝখানে কার্বোক্যাটায়ন ফর্মেশন হলো, এখানে রিঅ্যারেঞ্জমেন্টের দরকার পড়েনি বলে রিঅ্যারেঞ্জমেন্ট হলো না। প্রথমে আমার কি হলো, H প্লাসটা কী করলো, OH-টাকে প্রোটনেশন করে OH2 প্লাসে কনভার্ট করে গুড লিভিং গ্রুপে পরিণত করলো, এবং ওয়াটার গুড লিভিং গ্রুপ হয় সেটা বেরিয়ে চলে এলো, তার ফলে কার্বোক্যাটায়ন তৈরি হলো, উইক বেস যে বিটা হাইড্রোজেনকে বের করে নিয়ে চলে এলো, কারণ বিটা হাইড্রোজেনটা অ্যাসিডিক বা আম্লিক, তাহলে উইক বেস কী করবে, উইক অ্যাসিড অর্থাৎ বিটা হাইড্রোজেন যেটা রয়েছে অ্যাসিডিক হাইড্রোজেন, সেই হাইড্রোজেনটার সাথে রিঅ্যাকশন করবে, সেটাকে বার করে নিয়ে চলে আসবে, এবং আমার কি ফর্মেশন হবে, এই যে HSO4 মাইনাস এবং H প্লাস এরা পরস্পর যুক্ত হবে এবং আবার পুনরায় H2SO4-এ পরিণত হবে। তার মানে আমি এখানে যে H2SO4 আমি দিয়েছিলাম, সেই H2SO4 আমার বিক্রিয়া শেষে অ্যাজ ইট ইজ সেরকমই থেকে যাবে। ঠিক আছে, বেশ, এই হচ্ছে আমার মেকানিজম। আমি যদি একটা অন্য এক্সাম্পলের কথা বলি, এই এক্সাম্পলটার পাশাপাশি যদি আমরা অন্য একটা এক্সাম্পল যদি আমরা নিই, তাহলে আমরা দেখতে পাবো যে এক্ষেত্রে রিঅ্যাকশানটা আমাদের কেমনভাবে ঘটছে। ধরো আমি এখানে একটা অ্যানাদার এক্সাম্পল একটা নিলাম, CH3 CH OH CH2 CH3। বেশ, আমি একই রিএজেন্ট দিলাম, গাঢ় H2SO4 দিতে হবে, টেম্পারেচার তোমরা প্রত্যেকেই জানো 170 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে এটাকে কি করতে হবে, হিট করতে হবে। ঠিক আছে, কোশ্চেনে অনেক সময় এটাকে কেলভিনে কনভার্ট করা থাকে, এর সাথে 273 যোগ করলে আমাদের হয়ে যাবে 443 কেলভিন। গাঢ় H2SO4 দেওয়া আছে, মানে মেকানিজম আমাদের U1 এর থ্রু দিয়ে যাবে। তো এই ক্ষেত্রে দেখো, যদি আমরা মেকানিজম ছাড়া প্রোডাক্টটা করার চেষ্টা করি কত সহজে করতে পারবো। দেখো, প্রথম কাজ হবে এই H2SO4 থেকে তো এটা ভাঙবে, H প্লাস আর HSO4 মাইনাস। এবার এই যে H প্লাসটা আমার রয়েছে, এই H প্লাসটা যে পরে কাকে অ্যাটাক করবে, অক্সিজেনকে অ্যাটাক করবে। অক্সিজেনকে অ্যাটাক করার ফলে কি হবে, এই যে অক্সিজেনটা OH-টা রয়েছে এটা কিসে পরিণত হবে, OH2 প্লাসে কনভার্ট হবে। এই OH2 প্লাসটা গুড লিভিং গ্রুপ হবে, ফলে এই যে OH2 প্লাস আমরা বানালাম, সেই OH2 প্লাসটা বেরিয়ে চলে আসবে ওয়াটার আকারে। তাহলে বেরিয়ে চলে আসার পর এই গ্রুপটা থাকবে না, তখন এই কার্বনের মাথায় কী চার্জ চলে আসবে, প্লাস চার্জ। তো এই কার্বনের মাথায় প্লাস চার্জ এলে তখন যে কার্বোক্যাটায়নটা ফর্মেশন হবে সেটা হবে আমাদের 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। এই 2 ডিগ্রি কার্বোক্যাটায়নকে যদি আমরা ডান দিকে সরিয়ে নিয়ে আসি তাহলেও 2 ডিগ্রি থাকবে, আরও ডান দিকে সরে গেলে 1 ডিগ্রি হয়ে যাবে, অর্থাৎ এক্ষেত্রেও কিন্তু কোনো রিঅ্যারেঞ্জমেন্ট আমাদের ঘটবে না। বেশ, কিন্তু এই কার্বনটা যেহেতু আমরা আলফা কার্বন, পাশের কার্বনটা বিটা, এই কার্বনটা বিটা, এটা গামা, এটা আমাদের কোনো কাজে লাগছে না এখানে। তাহলে এখানে লক্ষ্য করে দেখো, বাঁ দিকে একটা বিটা রয়েছে, ডান দিকে একটা বিটা রয়েছে, এই দুটো বিটা কার্বন কিন্তু আলাদা আলাদা, একই রকম নয়। তাছাড়াও এই অ্যালকোহলটাও কিন্তু আমাদের সিমেট্রিক্যাল নয়, বাঁ দিক ডান দিক আলাদা আলাদা। ফলে আমার হাইড্রোজেনটা বা বিটা হাইড্রোজেনটাকে বেসটা এই হাইড্রোজেনটাকেও বের করতে পারে, আবার এই হাইড্রোজেনটাকেও বের করতে পারে। তার মানে যদি এই ধারের হাইড্রোজেনটাকে বের করে তাহলে ডবল বন্ডটা আমার এই ধারে ফর্মেশন হবে, আর যদি মাঝের হাইড্রোজেনটাকে যদি বের করে এখান থেকে তাহলে ডবল বন্ডটা আমার মাঝখানে ফর্মেশন হবে। অর্থাৎ এখানে সেই একই রকম প্রোডাক্ট যেটা আমরা আগেতেও পড়ে এসেছি, যে একটা সেটজেফ আর একটা হচ্ছে হফম্যান, দু রকম প্রোডাক্ট আমার তৈরি হবে। আমি এখানে ডাইরেক্ট প্রোডাক্টগুলো লিখে দিচ্ছি। প্রথমে লিখছি CH3 CH ডবল বন্ড CH CH3, অর্থাৎ এখানে ডবল বন্ডটা মাঝে তৈরি হলো, তার মানে আমরা বুঝতে পারছি যে এই যে কার্বনের হাইড্রোজেনটা, এই যে বিটা হাইড্রোজেনটা আমার রয়েছে, বিটা হাইড্রোজেনটা বেরিয়েছে আর OH-টা তো আগেই বেরিয়ে চলে গেছে OH2 প্লাস আকারে, OH2 আকারে। আচ্ছা, আরেকটা প্রোডাক্ট আমরা এখান থেকে পাবো, সেটা বুঝতেই পারছো প্রত্যেকে, যে এই ধারের হাইড্রোজেনটা বেরোবে, তার মানে এখানে ধারেই ডবল বন্ডটা তৈরি হবে, তারপরেরটা আমার যেমন আছে তেমন থাকবে। প্রথম প্রোডাক্টটাকে কি প্রোডাক্ট বলা হয়, সেটজেফ প্রোডাক্ট বলা হয়।
খেয়াল রাখবে ডবল বন্ড যখনই মাঝখানে তৈরি হয় তখনই সেটাকে বলা হয়ে থাকে সেটজেপ প্রোডাক্ট, আর ডবল বন্ড যখন সাইড করে প্রোডাক্ট তৈরি হয় তখন সেটাকে বলা হয়ে থাকে হফম্যান প্রোডাক্ট। ঠিক আছে, তো সেটজেপ প্রোডাক্ট অলওয়েজ মেজর হয়, হফম্যানটা মাইনর হয়, কারণ এখানে এই যে মাঝখানে ডবল বন্ডটা তৈরি হওয়ার ফলে এখানে আমাদের হাইপার কনজুগেশন ভালো হবে বা হাইপার কনজুগেটিভ স্ট্রাকচারের সংখ্যাটা বেশি হবে, কিন্তু হফম্যানের ক্ষেত্রে হাইপার কনজুগেশন অতটা ভালো হবে না। তাহলে এই সেটজেপটাকে আমরা এখানে মেজর লিখে রাখলাম আর হফম্যানটাকে মাইনর লিখে রাখলাম। হফম্যান জেনারেলি মেজর হয় কিছু কিছু ক্ষেত্রে, যেমন যদি আমরা বাল্কি বেস ব্যবহার করি বা বড় সড়ো কোনো বেস যদি আমরা এখানে ব্যবহার করি, ঠিক আছে, ধর একটা কোনো টার্সিয়ারি বিউটাইল অক্সাইড আমরা ব্যবহার করলাম, বা যদি আমার লিভিং গ্রুপটা দেখা যায় ধরো ব্যাড লিভিং গ্রুপ, এখানে ওইচটা ব্যাড লিভিং থাকা সত্ত্বেও তো এটা গুড লিভিংয়ে পরিণত হয়ে গেল আমাদের, কিন্তু যদি এমন দেখা যায় যে কোনো ক্ষেত্রে যে সেটাকে গুড লিভিংয়ে পরিণত করা যাচ্ছে না, জোর করে সেটাকে বার করতে হচ্ছে, সেরকম কিছু রেয়ার কেসে অ্যামোনিয়ার ক্ষেত্রে আমাদের দেখা যায় যে হফম্যানটা মেজর হয়। তো জেনারেলি আমরা খেয়াল রাখবো যে সেটজেপ ইজ দ্য মেজর প্রোডাক্ট অ্যান্ড দ্য হফম্যান ইজ দ্য মাইনর প্রোডাক্ট। সেটজেপের ক্ষেত্রে ডবল বন্ডটা মাঝখান করে তৈরি হবে, আর হফম্যানের ক্ষেত্রে ডবল বন্ডটা ধারের দিকে প্রোডাক্টটা তৈরি হবে। বেশ, তাহলে আমাদের ক্লিয়ার হয়ে গেল। আরেকটা জিনিস মাথার মধ্যে আমরা ঢুকিয়ে রাখবো যে গাঢ় H2SO4 সবসময় এর কাজ হচ্ছে অ্যালকোহল থেকে জল বের করে অ্যালকিনে কনভার্ট করা। ঠিক আছে, এই একটা জিনিস আমরা মাথার মধ্যে রেখে দেবো যে গাঢ় H2SO4 এবং লঘু H2SO4 এর কাজগুলো কী। দেখবে এর আগে যখন আমরা অ্যালকিন থেকে অ্যালকোহল প্রিপারেশন করেছিলাম এর আগের ভিডিওগুলোতে, তখন কিন্তু আমরা সেই ব্যাপারটা দেখেছিলাম। তার মানে আমি এখানে লিখে রাখছি, এটা নিজেদের বোঝার জন্য একটু কাজে লাগবে, যে যখন আমরা অ্যালকিন থেকে অ্যালকোহল তৈরি করব তখন আমাকে ওয়াটারটাকে কী করতে হবে, যোগ করতে হবে। তখন এটাকে বলা হয় হাইড্রেশন। ওয়াটার যোগ করা মানেই হচ্ছে হাইড্রেশন। তখন আমি ব্যবহার করব ডাইলুট H2SO4। ঠিক আছে, বেশ, খুব ইম্পর্ট্যান্ট রিঅ্যাকশন। দেখবে অ্যাসিড ক্যাটালাইজড হাইড্রেশনের মাধ্যমে আমরা এটা পড়েছিলাম, আমাদের মার্কোনিকভ রুলস ফলো হয়েছিল, রিঅ্যারেঞ্জমেন্ট ঘটেছিল। ঠিক আছে, বেশ। আবার যখন আমি অ্যালকোহল থেকে অ্যালকিনে ফিরে আসবো, অর্থাৎ অপোজিট রিঅ্যাকশান, তার মানে আমার এখানে ওয়াটারটা বেরিয়ে যাচ্ছে, তার মানে আমি এটাকে বলছি ডিহাইড্রেশন। তার মানে আমাকে এখানে ব্যবহার করতে হবে এক্ষেত্রে গাঢ় H2SO4। ঠিক আছে, আগেরটা আমাদের অ্যাডিশন রিঅ্যাকশান ছিল, আর এক্ষেত্রে আমার রিঅ্যাকশানটা হচ্ছে এলিমিনেশন রিঅ্যাকশান। গাঢ় H2SO4 ব্যবহার করব, রিঅ্যাকশানটা আমি ঘটাবো। বেশ, তাহলে আশা করি ব্যাপারটা ক্লিয়ার হলো অনেকটা, যে ডাইলুট H2SO4 ওয়াটার যোগ করে আর গাঢ় H2SO4 জলকে বের করে। অ্যালকিন থেকে অ্যালকোহল করব, ডাইলুট H2SO4, আবার অ্যালকোহল থেকে অ্যালকিনে ফিরে আসবো, তখন আমি কি ব্যবহার করব, কনসেন্ট্রেট H2SO4। নেক্সট আমরা আরেকটা এক্সাম্পল আলোচনা করব, যেখানে আমরা দেখব ওই রিঅ্যারেঞ্জমেন্টের যে ব্যাপারটা, যেটা আমরা এখনও পর্যন্ত কোনো এক্সাম্পলে দেখলাম না, সেই রিঅ্যারেঞ্জমেন্টের ব্যাপারটা আমাদের এখানে ঘটবে। ঠিক আছে, বেশ, ধরো এই কোশ্চেনটা দেওয়া আছে, এখানে রিএজেন্ট তো বুঝতেই পারছো, ওয়াটার বের করতে হবে, তার মানে গাঢ় H2SO4 লাগবে, হিট দিতে হবে, সেই হিটটা যা খুশি হিট দিলে হবে না, 170 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাতে আমাকে হিটটা দিতে হবে। তো গাঢ় H2SO4 যখন আমি এখানে ব্যবহার করব, তখন আমি এখান থেকে সেম জিনিস H+ আর HSO4- পেয়ে যাব। H+টা কার সাথে যুক্ত হবে, অক্সিজেনের সাথে যুক্ত হবে, এবং আমার এখানে যেটা তৈরি হবে CH3 এটা হয়ে যাবে আমার OH2+। তাহলে এটা গুড লিভিং গ্রুপ হয়ে গেল, ওয়াটারটা বেরিয়ে চলে এলো, তাহলে আমি এখানে মাইনাস ওয়াটার করে ফেললাম। আচ্ছা, এরপর কি থাকলো আমার CH3 নিচের দিকেও CH3, এটা হয়ে গেল আমার CH2+। এই কার্বোক্যাটায়নটা কত ডিগ্রি কার্বোক্যাটায়ন, 1 ডিগ্রি। কেন 1 ডিগ্রি, কারণ এই যে কার্বনটার মাথায় আমার প্লাসটা রয়েছে সেটা কটা কার্বনের সাথে ডাইরেক্ট অ্যাটাচ আছে, একটা কার্বনের সাথে। তো এখানে আমার দেখতে হবে যে রিঅ্যারেঞ্জমেন্ট হয় কি না। তো রিঅ্যারেঞ্জমেন্ট তো আমার এখানে অবশ্যই হচ্ছে, তার কারণটা হচ্ছে এখানে এই দেখো, এই যে আমার CH3 গ্রুপটা রয়েছে, সেই CH3টা শিফট হয়ে এখানে চলে যাবে, তাহলে 1,2 CH3- শিফটিং হবে। আমরা একটা শিফটিং অর্ডার দেখবে পড়েছিলাম, HPC বলে মনে রাখতে বলেছিলাম, যে H-, PH-, তারপর হচ্ছে CH3-, এটা হচ্ছে শিফটিংয়ের অর্ডার। তো এখানে H- নেই, PH- নেই, তাই আমার এখানে CH3টা শিফট হবে। বেশ, তো আমি এখানে লিখতে পারি যে 1,2 CH3- শিফটিং। এই শিফটিংয়ের মাধ্যমে কিন্তু আমার রিঅ্যারেঞ্জমেন্টটা ঘটবে। তাহলে আমার রিঅ্যারেঞ্জমেন্টের ফলে প্রোডাক্টটা কী হবে, CH3 আচ্ছা, এই কার্বনে প্লাস চার্জ চলে আসবে,
আর এই যে CH2টা লিখলাম, এই CH2-র সাথে আমার CH3টা যোগ হয়ে যাবে। এইবার দেখো এই কার্বোক্যাটায়নটা আমার 3 ডিগ্রি কার্বোক্যাটায়নে কনভার্ট হয়ে গেল, কারণ যে কার্বনের সাথে আমার প্লাস চার্জটা রয়েছে সেই কার্বনটা 3 দিকে 3টে কার্বনের সাথে যুক্ত আছে। বেশ, তাহলে এই কার্বনটাকে যদি এবার আমরা আলফা কার্বন ধরে নিই, এটা আমার তো আলফা কার্বন যার মাথাতে প্লাস রয়েছে, তাহলে এটা বিটা কার্বন, এটা বিটা কার্বন, এটা বিটা কার্বন। আচ্ছা, এইবার দেখো এই বাঁ দিকে যে দুটো CH3 আমি লিখেছি বা এই দুটো বিটা কার্বন দেখো সেম টাইপের, আর এই বিটা কার্বনটা কিন্তু আলাদা। তার মানে এখানে আমরা দুরকম বিটা হাইড্রোজেন পাবো, এইটা একটা টাইপের বিটা হাইড্রোজেন আর এখানে একটা বিটা হাইড্রোজেন। তাহলে এখানেও আমাদের দুরকম প্রোডাক্ট হবে, সেটা আমরা বুঝতেই পারছি। একটা প্রোডাক্ট হবে আমাদের সেটজেপ প্রোডাক্ট, একটা হবে হফম্যান প্রোডাক্ট। অর্থাৎ বেসটা অর্থাৎ HSO4 মাইনাসটা একবার ধারেরটা থেকে বার করবে, আর একবার কোথার থেকে বার করবে, মাঝের পোর্শনটা থেকে বার করতে পারবে বিটা হাইড্রোজেনটাকে। বেশ, তাহলে আমরা যখন এখানে HSO4 মাইনাস আমরা অ্যাড করব, তখন আমাদের এখান থেকে বিটা হাইড্রোজেন প্লাস বের হয়ে চলে আসবে। তাহলে মাইনাস বিটা হাইড্রোজেন, এটা আমার এখান থেকে বেরিয়ে চলে এলো। আচ্ছা, বেশ, তাহলে আমার এখানে প্রোডাক্ট কী তৈরি হবে, আগে সেট জেপটা করে নিই। CH3 CH3, আচ্ছা এখানটাতে ডবল বন্ড হয়ে যাবে, CH3। বেশ, আরেকটা প্রোডাক্ট আমার হবে, আমার যদি ধারের থেকে যদি বিটা হাইড্রোজেনটা বের হয়, তাহলে আমার এই যে প্রোডাক্টটা তৈরি হবে সেটা হবে এরকম টাইপের। অর্থাৎ আমার এখানে দুটো প্রোডাক্ট আমার তৈরি হয়ে গেল। ফার্স্ট প্রোডাক্টটাকে আমরা এখানে বলবো সেট জেপ, কারণ ডবল বন্ডটা মাঝখানে তৈরি হয়েছে। ধারের প্রোডাক্টটাকে আমরা বলবো হফম্যান, কারণ ডবল বন্ডটা ধারে তৈরি হয়েছে। সেট জেপটা আমার মেজর প্রোডাক্ট হবে, হফম্যানটা হবে আমার মাইনর প্রোডাক্ট। ক্লিয়ার হলো আশা করি। বেশ, তাহলে দেখো এই যে ধারের বিটা হাইড্রোজেন এখান থেকে যখন বেরোবে তখন আমাদের ডবল বন্ডটা ধারে তৈরি হবে, আর মাঝের বিটা হাইড্রোজেনটা যখন বেরিয়ে চলে যাবে তখন আমার ডবল বন্ডটা মাঝখানে তৈরি হবে। আর ডবল বন্ড মাঝখানে মানিয়ে আমার সেট জেপ প্রোডাক্ট, ডবল বন্ড ধারে মানিয়ে আমার হচ্ছে হফম্যান প্রোডাক্ট। আচ্ছা, এটার ক্ষেত্রে কি হবে, আমার হাইপার কনজুগেশন ভালো হবে, তাই এটা মেজর প্রোডাক্ট হচ্ছে। এক্ষেত্রে হাইপার কনজুগেশন অতটা ভালো হবে না, তাই এক্ষেত্রে এটা হচ্ছে আমার মাইনর প্রোডাক্ট। বেশ, আরেকটা জাস্ট এক্সাম্পল আমার ডিহাইড্রেশনের রয়ে গেল, সেই এক্সাম্পলটা আমরা এবার দেখব। অর্থাৎ এক্ষেত্রে এতক্ষণ আমরা E1 আলোচনা করছিলাম, সমস্ত ক্ষেত্রেই আমরা গাঢ় H2SO4 অ্যাড করছিলাম। এবার আমরা যেটা আলোচনা করব বা নেক্সট যে এক্সট্রা এক্সাম্পল আমরা দেখব সেটা হচ্ছে E2 এলিমিনেশন। অর্থাৎ প্রথমে আমি এখানে একটা অ্যালকোহল নিয়ে নিলাম, CH3 CH2 CH2OH। এখানে আর গাঢ় H2SO4 যদি আমরা ব্যবহার না করে যদি আমরা Al2O3 ব্যবহার করি, টেম্পারেচার এখানে 300 থেকে 350 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে রাখা হয়। কোনো বইয়ে 300 ফলো করে, কোনো বইয়ে দেখবে 350 দেওয়া আছে। বা যদি আমরা P2O5 সাথে যদি আমরা হিট দিই, যে কোনো একটা প্রসেস যদি আমরা ফলো করি, তাহলে আমার এখানে রিয়েকশানটা হয়ে যাবে E2 মেকানিজমের রিয়েকশান। ঠিক আছে, প্রোডাক্ট তো আমাদের সেম হবে, প্রোডাক্ট নিয়ে আমাদের কোনো রকম সমস্যা নেই। অর্থাৎ ওয়াটার বের হবে এবং আমার এখানে তৈরি হবে CH3 CH ডবল বন্ড CH2 প্লাস H2। বেশ, শুধুমাত্র এখানে লিখে রাখবো যে এখানে E2 এলিমিনেশন ঘটায় কোনো কার্বোক্যাটায়ন ফর্মেশন হয় না, কোনো কার্বোক্যাটায়ন উৎপন্ন হয় না। ঠিক আছে, বেশ, কারণ আমরা তো জানি যে একমাত্র E1 এর ক্ষেত্রে এলিমিনেশন যখন আমাদের E1 এর মেকানিজমের থ্রু দিয়ে যায় বা সাবস্টিটিউশন SN1 এর মধ্যে দিয়ে যায় তখন কার্বোক্যাটায়ন ফর্মেশন হয়, কিন্তু SN2 বা E2-তে কোনো কার্বোক্যাটায়নের ব্যাপার নেই, কারণ এটা জাস্ট একটা স্টেপেই রিয়েকশানটা ঘটে, সিঙ্গেল স্টেপে রিয়েকশানটা ঘটে। আচ্ছা, তাহলে এখানে আমরা তার সাথে অ্যাড করতে পারি যে তাই কোনো শিফটিং ঘটবে না, অর্থাৎ কোনো রিঅ্যারেঞ্জমেন্ট বা পুনর্বিন্যাস রিঅ্যারেঞ্জমেন্ট ঘটে না, এক্ষেত্রে আমাদের কোনো রিঅ্যারেঞ্জমেন্টও ঘটে না। বেশ, নেক্সট আমাদের অ্যালকোহলের যে পোরশনটা পড়ে থাকছে 4 নাম্বার যেটা, সেটা এবার আমরা আলোচনা করব। ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের 4 নম্বর পয়েন্ট, অর্থাৎ অ্যালকোহলের অক্সিডেশন, অ্যালকোহলের জারণ। খুব ইম্পর্ট্যান্ট পয়েন্ট, এখান থেকে প্রশ্নও আসে। এটাই আমাদের লাস্ট পয়েন্ট আর কি, সেটা হচ্ছে অক্সিডেশন অফ অ্যালকোহল। তার মানে হচ্ছে অ্যালকোহলের জারণ।
জারণ মানে বুঝতেই পারছো, জেনারেলি আমরা অক্সিজেন যোগ করব, না হলে আমরা হাইড্রোজেনকে বের করব। তো এখানেও আমরা একটা জিনিস লিখে রাখি, আমাদের চ্যাপ্টারগুলো সুন্দরভাবে এইভাবেই সাজানো আছে সিলেবাসে। সেটা হচ্ছে, দেখো এখন আমরা অ্যালকোহল পড়ছি, আমরা পরের সেমিস্টারে যখন যাব তখন আমরা পড়ব অ্যালডাইড কিটোনের চ্যাপ্টার। আচ্ছা, সেই সেমিস্টারটাতে মানে 4 নম্বর সেমিস্টারই আমাদের অ্যালডাইড কিটোনের পরেই দেখবে আছে কার্বক্সিলিক অ্যাসিড। তো ব্যাপার হচ্ছে, যখন কোনো আমরা একটা অ্যালকোহলের উদাহরণ যখন আমরা লিখি, তখন জেনারেলি আমরা কি লিখি, RCH2OH এইভাবে লিখি। অ্যালডিহাইডের ক্ষেত্রে কি লিখি, RCHO। কিটোনের ক্ষেত্রে আমরা জেনারেলি RC⋯ R ড্যাশ এইভাবে কিটোনটাকে লিখি। আর কার্বক্সিলিক অ্যাসিডটাকে কীভাবে লিখি, RCOOH। তো আমাদেরকে খেয়াল রাখতে হবে, যখন আমরা এই অ্যালকোহল থেকে অ্যালডিহাইড কিটোনে যাব তখন আমার অক্সিডেশন ঘটবে। অক্সিডেশনটাকে একটু শর্টে লিখলাম। আবার যখন অ্যালডিহাইড কিটোন থেকে আমরা কার্বক্সিলিক অ্যাসিডে যাব তখন আমার ফার্দার অক্সিডেশন ঘটবে। ঠিক আছে, তার মানে যত আমরা অ্যালকোহলকে জারণ ঘটাতে থাকবো তত আমাদের অ্যালকোহল থেকে অ্যালডিহাইড বা কিটোন এবং তার থেকে আবার ফার্দার রিডাকশনের ফলে কার্বক্সিলিক অ্যাসিড উৎপন্ন হবে। এখানে একটা মজার জিনিস দেখো, এই যে আমার অ্যালকোহলটা রয়েছে, অ্যালকোহলের ক্ষেত্রে দেখো আমার 2 আর 1 3খানা হাইড্রোজেন রয়েছে, কিন্তু আমার এই অ্যালডিহাইডে যখন আমরা যাচ্ছি তখন আমার হাইড্রোজেন সংখ্যা 1টা। তাহলে এখানে হাইড্রোজেন সংখ্যা হচ্ছে 3টে, এখানে হাইড্রোজেন সংখ্যা 1টা। বেশ, তার মানে আমার ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে যে যখন আমি অ্যালকোহল থেকে এই অ্যালডিহাইড কিটোনের দিকে যাচ্ছি তখন আমার এই হাইড্রোজেনটা বেরিয়ে চলে যাচ্ছে। হাইড্রোজেন বেরিয়ে চলে যাওয়া মানেই তো জারণ। আবার লক্ষ্য করে দেখো, এই অ্যালডিহাইড কিটোনে দেখো অক্সিজেনের সংখ্যা 1টা করে, যখন আমি কার্বক্সিলিক অ্যাসিডে যাচ্ছি অক্সিজেন সংখ্যা হয়ে যাচ্ছে আমার 2টো। তার মানে অক্সিজেন এখানে কি হচ্ছে, যোগ হচ্ছে। অক্সিজেন যোগ হওয়া মানেই হচ্ছে জারণ। তার মানে অ্যালকোহল থেকে অ্যালডিহাইড বলো বা কিটোন বলো, সেক্ষেত্রেও আমাদের কি হচ্ছে, জারণ ঘটছে। আবার অ্যালডিহাইড কিটোন থেকে যখন আমরা কার্বক্সিলিক অ্যাসিডে পৌঁছাচ্ছি তখনও কিন্তু আমাদের ফার্দার অক্সিডেশন ঘটছে বা আমাদের জারণ ঘটছে। বেশ, এবার আমরা রিয়েকশানগুলো দেখব যে কোন জারক দ্রব্য কীভাবে কাকে কীভাবে কনভার্ট করতে পারে, সেটা আমরা এবার এখান থেকে দেখব। বেশ, তাহলে প্রথমেই এর আন্ডারে যদি আমরা পয়েন্টগুলো করে নিই, প্রথমেই হেডিং করছি তীব্র জারক পদার্থ বা স্ট্রং অক্সিডাইজিং এজেন্টস। তীব্র জারক পদার্থ কারা রয়েছে, এর মধ্যে কারা পড়ছে, অ্যাসিডিক বা আম্লিক অথবা বেসিক বা ক্ষারীয়, KMNO4 পড়ছে। ঠিক একই রকমভাবে অ্যাসিডিক বা বেসিক K2Cr2O7 পড়ছে। KMNO4কে বলা হয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট, K2Cr2O7কে বলা হয় থাকে পটাশিয়াম ডাইক্রোমেট। এছাড়া আমাদের পড়ছে জোনস রিএজেন্ট। জোনস রিএজেন্ট কি, জোনস রিএজেন্ট হচ্ছে CrO3 আর H2SO4 এর মিক্সচার। আর আমাদের রয়েছে ক্রোমিক অ্যাসিড। এই ক্রোমিক অ্যাসিডের সংকেতটা কি, H2Cr O4। বেশ, তাহলে এই সমস্ত তীব্র অ্যাসিডগুলো জারক দ্রব্যগুলো জারিত করে, কাকে জারিত করে, অ্যালকোহলকে জারিত করে। অ্যালকোহলকে জারিত করে কিসে কনভার্ট করবে, ওই যে তারপরের যেগুলো রয়েছে, হয় অ্যালডিহাইডে কনভার্ট করবে, না হলে কিটোনে কনভার্ট করবে, না হলে কার্বক্সিলিক অ্যাসিডে কনভার্ট করবে। তো সব থেকে প্রথমেই আমরা যদি এটা দেখি যে আমরা মনে করে একটা 1 ডিগ্রি অ্যালকোহল নিলাম, আর আমি একদম পুরো এটাকে ভেঙে ভেঙে লিখছি CH2OH, RCH2OH। ক ডিগ্রি অ্যালকোহল এটা, 1 ডিগ্রি অ্যালকোহল, RCH2OH। ক ডিগ্রি অ্যালকোহল, 1 ডিগ্রি অ্যালকোহল। এখানে আমি মনে করি এই তীব্র অক্সিডাইজিং এজেন্টগুলোর মধ্যে যে কোনো একটাকে যদি আমি দিই তাহলে দেখা যাবে যে এটা প্রথমে এই 1 ডিগ্রি থেকে অ্যালডিহাইডে কনভার্ট হবে এবং সেটা আবার সঙ্গে সঙ্গে জারিত হয়ে RC⋯OH কনভার্ট হবে। অর্থাৎ রিয়েকশনের মজাটা দেখো কত সুন্দর। যখন দেখবো আমরা অ্যালডিহাইড থেকে অ্যালকোহল বানিয়েছিলাম, অ্যালকোহল প্রিপারেশনের ক্ষেত্রে এটা আমরা পড়েছি বিজারণের মাধ্যমে, ঠিক আছে, তখন আমরা দেখেছিলাম যে 2টো হাইড্রোজেন যোগ হয়েছিল, একটা কার্বনের সাথে যোগ হয়েছিল, একটা অক্সিজেনের সাথে যোগ হয়েছিল, দিয়ে আমার অ্যালকোহলটা ফর্মেশন হয়েছিল। এখন আমি উল্টো রিয়েকশন করছি, অর্থাৎ অ্যালকোহল থেকে আমি অ্যালডিহাইড বানাচ্ছি। তাহলে তো আমি দেখেই বুঝতে পারছি যে এখানে আমার হাইড্রোজেন সংখ্যাগুলো কী হয়ে গেছে, কমে গেছে। ঠিক আছে, একটা H2 বেরিয়ে চলে গেছে। তো এই যে H2টা বেরিয়ে চলে যাচ্ছে, এটা কোথার থেকে বেরোচ্ছে, একটা কার্বনের হাইড্রোজেন থেকে বেরোচ্ছে, একটা হচ্ছে অক্সিজেনের হাইড্রোজেন থেকে বেরোচ্ছে।
ফলে কি হচ্ছে দেখো, কার্বনের থেকে এই হাইড্রোজেন একটা বেরিয়ে চলে যাওয়ার ফলে কার্বনে একটা হাইড্রোজেন এখনও পড়ে থাকছে, আর কার্বনের এই যে অক্সিজেনটা রয়েছে, অক্সিজেন থেকে হাইড্রোজেন বেরিয়ে চলে যাওয়ার ফলে কার্বনের সাথে অক্সিজেনের কী বন্ড হয়েছে, ডবল বন্ড হয়েছে, ফলে আমার অ্যালডিহাইড ফর্মেশন হয়েছে। এবার এই অ্যালডিহাইডটা যখন আমি ফার্দার অক্সিডেশন ঘটাবো বা পুনরায় যখন আমি আরও জারণ ঘটাবো, তখন আমার কি হবে, আর একটা ও এসে এই এইচের সাথে জুড়ে যাবে, ফলে আমার এই কার্বক্সিলিক অ্যাসিড ফর্মেশন হবে। এবং দেখা যায় এটা খুব সহজেই ঘটে, অর্থাৎ 1 ডিগ্রি অ্যালকোহল, এই যে আমি 1 ডিগ্রি অ্যালকোহলটাকে নিলাম, এই 1 ডিগ্রি অ্যালকোহলটাকে যখন আমি জারণ ঘটাবো, তখন আমার প্রথমেই এখান থেকে অ্যালডিহাইড তৈরি হয়ে এটা আমার একদম কিসে কনভার্ট হয়ে যাবে, অ্যাসিডে কনভার্ট হয়ে যাবে। তার মানে আমরা বুঝতে পারলাম যে স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট যখন আমরা ব্যবহার করব, তখন আমাদের ক্ষেত্রে কি হবে, 1 ডিগ্রি অ্যালকোহল কিসে কনভার্ট হয়ে যাবে, অ্যাসিডে কনভার্ট হয়ে যাবে। বেশ, তাহলে আমরা ডাইরেক্টও লিখতে পারি যে 1 ডিগ্রি অ্যালকোহল এটা কিসে কনভার্ট হচ্ছে, অ্যাসিডে কনভার্ট হচ্ছে। এইবার যদি আমরা 2 ডিগ্রি অ্যালকোহলের কথা বলি, প্রথমে আমরা 1 ডিগ্রিটা শিখলাম, এবার আমরা যদি 2 ডিগ্রি অ্যালকোহল নিই, তাহলে ধরো আমি একটা এক্সাম্পল নিচ্ছি, এরকম আর সিএইচ, এখানে হাইড্রোজেনের পরিবর্তে আর দিলাম আরেকটা, আরটা আলাদাও হতে পারে বা আর ড্যাশও হতে পারে আমাদের, ঠিক আছে, আরও হতে পারে আর ড্যাশও হতে পারে, অর্থাৎ আর আর ড্যাশটা সেমও হতে পারে বা আলাদা গ্রুপও হতে পারে, ওটা নিয়ে কোনো অসুবিধার কিছু নেই। এটা আমার 2 ডিগ্রি অ্যালকোহল, কারণ এই ওয়েজের সাথে অ্যাটাচ যে কার্বনটা রয়েছে সেটা দুদিকে দুটো কার্বনের সাথে যুক্ত, কারণ আটটাতেও কার্বন আছে আর এই আর ড্যাশও আমার কার্বন রয়েছে। আগের যে ওয়েজের সাথে কার্বনটা অ্যাটাচ করা ছিল প্রথমটাতে দেখো, সেখানে মাত্র একটা আর বা একটা কার্বনের সাথে যুক্ত ছিল, ওই জন্য ওটা 1 ডিগ্রি ছিল। তো এটা হচ্ছে আমার 2 ডিগ্রি অ্যালকোহল। ক্লিয়ার? তো এখানে যদি আমি এই স্ট্রং অক্সিডাইজিং এজেন্টগুলোকে দিই, তখন কি হবে, আমার এখান থেকে ওই সেম জিনিস মানে কি, এই কার্বন থেকে হাইড্রোজেন বেরোবে আর অক্সিজেন থেকে হাইড্রোজেন বেরোবে, বেরোনোর ফলে কি হবে, বেরোনোর ফলে আমার এটাই তৈরি হবে, দেখো আর সি, এই কার্বনের সাথে অক্সিজেনটা তখন আমার ডবল বন্ড হয়ে যাবে, আগেও হয়েছিল এখানেও হলো, আর এখানটাতে যে হাইড্রোজেন ছিল আগে আমার অ্যালডিহাইডটার সঙ্গে, এখানে আমার এই আর ড্যাশটা থেকে যাবে। তো এটার নাম হচ্ছে কিটোন। তাহলে 2 ডিগ্রি অ্যালকোহল কিসে কনভার্ট হলো, কিটোনে কনভার্ট হলো। তো ব্যাপার হচ্ছে এটাকে কি অ্যাসিড করা যায় না, এটাকে অ্যাসিড করা যায়, কিন্তু অনেক দীর্ঘক্ষণ ধরে জারণ করতে হয়, সেটা একটা পোপফস রুল বলে ব্যাপার আছে, হ্যাঁ, সেটা আমরা একদম শেষের পার্টটাতে আলোচনা করছি, আর একটু এগিয়ে যাই তারপরে আমরা আলোচনা করছি। শুধু আমরা পার্টিকুলারলি এখন যেটা মনে রাখবো যে 1 ডিগ্রি অ্যালকোহল অ্যাসিডে কনভার্ট হয় আর 2 ডিগ্রি অ্যালকোহল আমার কনভার্ট হচ্ছে কিটোনে। এখন আসছে আমি 3 ডিগ্রি অ্যালকোহলে। যদি আমি একটা 3 ডিগ্রি অ্যালকোহল নিই, ধরো এখানেও আর নিলাম, এখানেও আর নিলাম, তাহলে কার্বনের সাথে 3টে কার্বন অ্যাটাচ হয়ে গেল, আর মানেই হচ্ছে কার্বনযুক্ত গ্রুপ। আচ্ছা, এর সাথে মনে করো আমার দেওয়া আছে ওএইচ গ্রুপটা, তাহলে এই অ্যালকোহলটা হচ্ছে আমার 3 ডিগ্রি অ্যালকোহল। তো এটার ক্ষেত্রে দেখো, কার্বনের সাথে যেহেতু আমার কোনো ডাইরেক্ট হাইড্রোজেন নেই, তাহলে এখানে হাইড্রোজেন বেরোনোর কোনো প্রশ্ন নেই, আর অক্সিজেনের সাথে হাইড্রোজেন আছে, ওই হাইড্রোজেনটা একটা হাইড্রোজেন বেরিয়ে কী করবে, আমার তো H2 বেরোচ্ছে না এখানে, তাই এক্ষেত্রে দেখা যায় কোনো বিক্রিয়া ঘটে না, অর্থাৎ এখান থেকে অ্যালডিহাইড বা কিটোন কোনোটাই প্রস্তুত করা যায় না। তাহলে 3 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে যদি আমরা স্ট্রং অক্সিডাইজিং এজেন্টগুলো ব্যবহার করি, তাহলে আমরা দেখতে পাবো যে 3 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে নো রিয়েকশন, অর্থাৎ কোনো রিয়েকশন আমার হচ্ছে না। তাহলে আমাদের কি দাঁড়ালো প্রথমটার ক্ষেত্রে, যে যদি আমি স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট ব্যবহার করি এগুলোর মধ্যে যে কোনো একটা, তাহলে আমার 1 ডিগ্রি অ্যালকোহলটাকে একদম ডাইরেক্ট অ্যাসিডে কনভার্ট হয়ে যাবে, 2 ডিগ্রি অ্যালকোহল আমার কিটোনে কনভার্ট হয়ে যাবে, বাট 3 ডিগ্রি নো রিয়েকশন। বেশ, এরপর আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট, দ্যাট মিন্স উইক অক্সিডাইজিং এজেন্ট। ঠিক আছে, তাহলে আমরা 2 নম্বর পয়েন্ট করলাম, উইক অক্সিডাইজিং বা মাইল্ড, মানে মৃদু বা মধ্যম মানের আমরা বলতে পারি, মাইল্ড অক্সিডাইজিং এজেন্টস। ঠিক আছে, তাহলে এদের নামগুলো আমরা একবার জেনে নিই এবার কী কী এক্সাম্পল রয়েছে। পিসিসি, পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেট, পিডিসি, পিরিডিনিয়াম ডাইক্রোমেট, কলিন্স রিএজেন্ট। ঠিক আছে, এগুলো দু একটা রিএজেন্টের মিক্সচার আর কি প্রত্যেকটাই। তারপর হচ্ছে স্যারেটস রিএজেন্ট, স্যারেটস রিএজেন্ট, HOCl, ডিএমপি, এগুলো হচ্ছে আমার মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট। এদের পুরো নাম পরীক্ষাতে আসে না, পিসিসি পিডিসি জেনারেলি এগুলো দিয়েই করে বা দেয়। তো এগুলোর ক্ষেত্রে কি হয় দেখো, যদি আমরা 1 ডিগ্রি অ্যালকোহল নিই, একটু আগে আমরা দেখতে পেলাম যে স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট ওকে ডাইরেক্ট কিসে কনভার্ট করে দিল, অ্যালডিহাইডের থ্রু দিয়ে অ্যাসিডে কনভার্ট করে দিল। তো
তো এ তো উইক বা মাইল্ড, এর তো অত ক্ষমতা নেই। এ কী করবে, এটাকে জাস্ট অ্যালডিহাইড পোর্শনটাতে নিয়ে আসবে, দিয়ে স্টপ করে দেবে। তাহলে 1 ডিগ্রি অ্যালকোহল কিসে কনভার্ট হয়ে গেল, আমার অ্যালডিহাইডে কনভার্ট হলো। অ্যাসিড কিন্তু এক্ষেত্রে ফর্মেশন হয় না। অ্যাসিড করতে গেলে আমাকে স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট রাখবে, এটা আমরা খেয়াল রাখবো। এইবার যদি আমরা 2 ডিগ্রি অ্যালকোহলের কথা বলি তাহলে কি হবে? আচ্ছা, এগুলো ডট ডট দিয়ে দিলাম, মানে যে কোনো একটা রিয়েজেন্ট আমরা ইউজ করতে পারি। তো 2 ডিগ্রির ক্ষেত্রে তো আমরা একটু আগে দেখলাম স্ট্রংটাই তো কিটোনের বাইরে কিছু করতে পারে না, অ্যাসিড করতে পারে না। তাহলে যদি আমরা মাইল্ড নিই বা উইক নিই তাহলে আমাদের ক্ষেত্রে কি হবে? আমাদের ক্ষেত্রে খুব বেশি হলে কিটোনটাই ফর্মেশন হবে, আর কিন্তু কোনো কিছু ফর্মেশন হবে না। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে আমরা খেয়াল রাখবো 1 ডিগ্রি অ্যালকোহল অ্যালডিহাইডে কনভার্ট হয়, 2 ডিগ্রি অ্যালকোহল কিটোনে কনভার্ট হয়। প্রসেস একই, কার্বন থেকে একটা হাইড্রোজেন বেরোবে, অক্সিজেন থেকে একটা হাইড্রোজেন বেরোবে, যে কার্বনের সাথে অক্সিজেনটা ডবল বন্ড হয়ে অ্যালডিহাইডটা ফর্মেশন করবে। ঠিক আছে, স্ট্রাকচারটা একটু আগেই দেখালাম, এটা জাস্ট লিখে দিলাম আমরা। 2 ডিগ্রির ক্ষেত্রেও তাই, এই কার্বন থেকে একটা হাইড্রোজেন বেরোবে, অক্সিজেন থেকে হাইড্রোজেন বেরোবে, দিয়ে কার্বনের সাথে অক্সিজেন ডবল বন্ড হয়ে যাবে। ঠিক আছে, দেখো ডবল বন্ড হয়ে গেছে, আর বাকি পোর্শনটা যেমন আছে তেমন থেকে যাবে। বেশ, তাহলে আমরা এটাকে লিখতে পারি 2 ডিগ্রি অ্যালকোহল। তাহলে 2 ডিগ্রি অ্যালকোহল আমার কিসে কনভার্ট হয়ে গেল? কিটোনে কনভার্ট হয়ে গেল। এবার আমার পড়ে থাকলো 3 ডিগ্রি অ্যালকোহল। তো 3 ডিগ্রির ক্ষেত্রে তো স্ট্রংটাই তো দেখলাম কোনো বিক্রিয়া দেয় না। তাহলে স্ট্রং যদি না দেয় তাহলে উইক কী করে দেবে? তাহলে 3 ডিগ্রি অ্যালকোহল নিয়ে যদি আমরা মৃদু ক্ষেত্রে যদি আমরা অক্সিডেশন ঘটাতে চাই তাহলে নো রিঅ্যাকশন, অর্থাৎ অ্যালডিহাইড বা কিটোন কোনোটাই কিন্তু এখানে ফর্মেশন হবে না। আচ্ছা, বেশ, তাহলে দুটো মেথড গেল। এরপরে 3 নাম্বার পয়েন্টটা আমরা লিখব স্পেশালি রেড হট কপার টিউব। ঠিক আছে, তাহলে 3 নাম্বার পয়েন্ট করে লিখছি রেড হট মানে লোহিত তপ্ত কপার টিউব। অর্থাৎ যদি আমরা লোহিত তপ্ত কপারের মধ্য দিয়ে চালনা করি তাহলে আমাদের অক্সিডেশন কিন্তু ঘটবে। কীরকম অক্সিডেশন ঘটবে? ওই ব্যাপার তো আমাদের সেই একই, আমাদের হাতে তো ওই 1 ডিগ্রি 2 ডিগ্রি আর 3 ডিগ্রি অ্যালকোহল রয়েছে। তো 1 ডিগ্রিটার ক্ষেত্রে যদি আমরা কপার টিউব দিয়ে যদি আমরা হিট করাই বা ঘটাই তাহলে এখানে আমাদের দেখব অ্যালডিহাইড ফর্মেশন হচ্ছে। বেশ, যদি আমরা 2 ডিগ্রি নিই অর্থাৎ R2CH OH দিয়ে যদি আমরা কপার দিয়ে হিট দিই তাহলে আমরা দেখব কিটোন উৎপন্ন হচ্ছে। তাহলে তোমাদের মনে হবে যে এটাকে তাহলে আমাদের আলাদা করে লেখার কি দরকার ছিল? এটা তো আমরা উইক বা মাইল্ডের সাথেই কপারটাকে মিশিয়ে দিতে পারতাম, কারণ 1 ডিগ্রিটাকে ও অ্যালডিহাইডে কনভার্ট করছে আর 2 ডিগ্রিটাকে কিটোনে কনভার্ট করছে। তো ব্যাপার হচ্ছে 3 ডিগ্রিটার ক্ষেত্রে, আচ্ছা এটা তো 2 ডিগ্রিটা গেল, 3 ডিগ্রিটার ক্ষেত্রে দেখা যায় যে আচ্ছা 3 ডিগ্রির ক্ষেত্রে আর দিলে বোঝা যাবে না, আমি একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি, CH3 দিয়ে দিচ্ছি। আরের জায়গাতে আর মানে তো যে কোনো কার্বনযুক্ত যৌগ, তাহলে আমি মনে করি একটা CH3 দিয়ে দিলাম আরের জায়গাতে। ঠিক আছে, CH3 COH। তাহলে এটা ক ডিগ্রি অ্যালকোহল আমার দাঁড়িয়ে গেল 3 ডিগ্রি, কারণ ওইজের সাথে অ্যাটাচ কার্বনটা 3টে কার্বনের সাথে যুক্ত। ঠিক আছে, বেশ, যার যার আর নিয়ে কোনো ডাউট হচ্ছিল যে আর মানে কার্বন বুঝতে পারছিল না, দেখো আর মানে যে কোনো অ্যালকাইল গ্রুপ, মিথাইল হতে পারে, ইথাইল হতে পারে, তাহলে তো অ্যাকচুয়ালি কার্বনেরই বন্ড হচ্ছে, কার্বনই থাকছে সেখানে। তো কপার দিয়ে যদি আমরা এক্ষেত্রে হিট ঘটাই তাহলে আমার এখানে ডিহাইড্রেশন ঘটবে। ঠিক আছে, ডিহাইড্রেশন ঘটবে মানে আমার এখানে কি তৈরি হবে? অ্যালকিন উৎপন্ন হবে, অর্থাৎ CH2 ডবল বন্ড C, আচ্ছা উপরে CH3 করে দিলাম আর এই পাশে CH3 করে দিলাম। ঠিক আছে, তার মানে আমার এখান থেকে জল বেরিয়ে গেল, তার মানে আমার এটা ডিহাইড্রেশন ঘটলো। ঠিক আছে, ডিহাইড্রেশনের ফলে আমার এখানে অ্যালকিন উৎপন্ন হলো, মানে অ্যাকচুয়ালি আমার এখানে কি বের হলো? এই ওইচটা বের হলো, ওইচের পাশাপাশি আমার এগুলো তো সব বিটা কার্বন, মানে ওইচটা বেরিয়ে গেলে আমার তো এখানে প্লাস হয়ে যাবে, প্লাস হয়ে গেলে তাহলে এটা আলফা কার্বন হয়ে যাবে, তাহলে এই প্রত্যেকটা কার্বন আমার বিটা কার্বন হয়ে যাবে। তাহলে 3টে বিটা কার্বনই দেখো সমতুল্য, তাহলে আমার যে কোনো বিটা হাইড্রোজেন এখান থেকে বেরোতে পারে। তাহলে যে কোনো বিটা হাইড্রোজেন বের করার সঙ্গে আমি বাঁ দিক থেকে বার করলাম, দিয়ে ডবল বন্ড করলাম। তুমি ওপরটা থেকেও করতে পারো, ধারেরটা থেকেও করতে পারো, একই ব্যাপার। বেশ, তাহলে আমার এক্ষেত্রে অ্যালকিন ফর্মেশন হলো। তাহলে আমি যেটুকু শিখলাম যে যদি আমি স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট ব্যবহার করি তাহলে আমার কি ঘটবে? তাহলে আমার ক্ষেত্রে যেটা ঘটবে সেটা হচ্ছে 1 ডিগ্রি থেকে অ্যাসিড, 2 ডিগ্রি থেকে কিটোন আর 3 ডিগ্রি নো রিঅ্যাকশন। উইকের ক্ষেত্রে আমি যেটা দেখলাম সেটা হচ্ছে 1 ডিগ্রির ক্ষেত্রে অ্যালডিহাইড, 2 ডিগ্রির ক্ষেত্রে কিটোন, 3 ডিগ্রি নো রিঅ্যাকশন। রেড হট কপার টিউবের ক্ষেত্রে যেটা আমি দেখলাম সেটা হচ্ছে 1 ডিগ্রি অ্যালডিহাইড, 2 ডিগ্রি কিটোন আর 3 ডিগ্রি হচ্ছে অ্যালকিন ফর্মেশন হবে। বেশ, এবার আমি চলে আসছি MnO2-তে। MnO2 কী করে? MnO2 কিন্তু সমস্ত অ্যালকোহলকে জারিত করতে পারে না।
তাহলে এর ক্ষেত্রে একটা স্পেশাল কেস এটা, যে এটি শুধুমাত্র, এটা খেয়াল রাখবো আমরা, যে অ্যালাইলিক এবং বেঞ্জাইলিক অ্যালকোহলকে, যদি আমার অ্যালকোহলটা অ্যালাইলিক হয় বা বেঞ্জাইলিক হয়, তাহলেই কেবলমাত্র MnO2 সেই অ্যালকোহলগুলোকেই জারিত করতে পারে। তাহলে আমার এর এক্সাম্পলগুলোও একটু আলাদা টাইপের হবে। দেখো আমি একটা অ্যালাইলিক এক্সাম্পল লিখছি, CH2 ডবল বন্ড CH2OH, এটা হচ্ছে আমার অ্যালাইলিক। এখানে আমি MnO2 দিয়ে হিট দিলাম, ফলে আমার এখানে কি ঘটবে, CH2 ডবল বন্ড CH2OH যে পার্টটা, এখান থেকে কার্বন থেকে একটা হাইড্রোজেন বেরোবে, অক্সিজেন থেকে একটা হাইড্রোজেন বেরোবে, দিয়ে এটা CHOতে কনভার্ট হবে। এটা নিয়ে তো কোনো সমস্যা নেই। বেশ, তাহলে আমার এই প্রোডাক্টটা আমার তৈরি হলো। অ্যালাইলিকের ব্যাপারটা তোমরা প্রত্যেকেই জানো, যে ডবল বন্ডের পাশের কার্বন এটা হচ্ছে আমার অ্যালাইলিক কার্বন। আমরা প্রত্যেকেই জানি যে এই কার্বনটা হচ্ছে আমার অ্যালাইলিক কার্বন। এই অ্যালাইলিক কার্বনের হাইব্রিডাইজেশন আমরা জানি যে এটা হচ্ছে sp3 হাইব্রিডাইজড। তো এই অ্যালাইলিক কার্বনের সাথে OH যদি যুক্ত থাকে, অর্থাৎ অ্যালাইলিক অ্যালকোহল যদি আমরা নিই, তাহলে সেটা আমাদের অ্যালডিহাইডে কনভার্ট হবে। ঠিক একই রকমভাবে অ্যালাইলিকের মতনই তো বেঞ্জাইলিকের ব্যাপারটা, শুধুমাত্র এখানে কি গ্রুপ থাকবে, বেঞ্জিন গ্রুপ থাকবে। তাহলে বেঞ্জিনের সাথে এই যে ডবল বন্ডটা রয়েছে, এই ডবল বন্ডটার সাথে আমি এখানে CH2OH এটা করলাম, তাহলে আমার এটা বেঞ্জাইলিক অ্যালকোহল হয়ে গেল। বেঞ্জাইলিক অ্যালকোহলটা যদি আমি এখানে MnO2 দিয়ে যদি আমি জারণ ঘটাই, তাহলে আমার কি ঘটবে, একই প্রোডাক্ট তৈরি হবে। CH2OHটা কিসে কনভার্ট হয়ে যাবে, CHOতে কনভার্ট হয়ে যাবে, অর্থাৎ কার্বন থেকে একটা হাইড্রোজেন বেরোবে, অক্সিজেন থেকে একটা হাইড্রোজেন বেরোবে, আমার এখানে বেঞ্জালডিহাইড ফর্মেশন হবে। বেশ, নেক্সট যে এক্সাম্পলটা, অর্থাৎ 5 নাম্বার যে এক্সাম্পলটা, এটা হলেই মোটামুটি এই পার্টটা শেষ হয়ে যাবে। আর পরে আমরা একটু প্রোপোজ রুলটা দেখে নেবো শুধু। 5 নাম্বার যে এক্সাম্পলটা, সেটা হচ্ছে ওপেন আওয়ার জারণ পদ্ধতি। ঠিক আছে, এটাও ইম্পর্টেন্ট, এটাও পরীক্ষাতে আসে। ওপেন আওয়ার জারণ পদ্ধতি। তাহলে প্রথমে দেখো স্ট্রং হলো, তারপরে মাইল্ড বা উইক হলো, তারপরে রেড হট কপার টিউব হলো, তারপরে MnO2 হলো, লাস্ট হচ্ছে ওপেন আওয়ার জারণ পদ্ধতি। এই জারণ পদ্ধতিটাতে একটা স্পেশাল জারক দ্রব্য আছে, সেই জারক দ্রব্যটা আমি লিখছি AlOCme3 এমি মানে মিথাইল, তোমরা প্রত্যেকেই জানো। তাহলে এটাকে আমরা আরেকটু ভালো করে লিখতে পারি যে Al, আচ্ছা এলটাকে বাইরে রাখি, OC মিথাইলের জায়গায় CH3 করলাম। দেখো মিথাইলের পরে একটা 3 দেওয়া আছে, তাহলে CH3 তাহলে Me3টা কমপ্লিট হলো। আচ্ছা, তার বাইরে দেখো আর একটা 3 আছে, তাহলে তার বাইরে এটাকে আমি 3 দিলাম। ঠিক আছে, তাহলে দেখো এটাকে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যে পোর্শনটা, সেটা এখানে আমি থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখলাম। আর এলটা আগে কী ছিল, থার্ড ব্র্যাকেটের ভেতরে ছিল। ঠিক আছে, এটাকে আমরা দরকার হলে এরকমভাবেও লিখে দিতে পারি, এই থার্ড ব্র্যাকেটটা বাদও দিয়ে দিতে পারি, তাহলে আমাদের আরও সুবিধা হবে। এইটা আর এইটা আমাদের একই পোর্শন। তো এই জারক দ্রব্যটা আমাদের এখানে ব্যবহার করা হয়। এর কাজটা কি, কাজ তো সেই একই। যদি আমরা 1 ডিগ্রি অ্যালকোহল নিই, 1 ডিগ্রি অ্যালকোহল, তাহলে এই জারক দ্রব্যটা দিলে এটা অ্যালডিহাইডে কনভার্ট হবে। কিসে কনভার্ট হবে, অ্যালডিহাইডে। দেখো মাইল্ডের মতনই কাজ এটার। ঠিক আছে, আচ্ছা যদি আমি 2 ডিগ্রি অ্যালকোহল নিই, অর্থাৎ R2CHOH যদি আমি নিই, এখানে R2CHOH, তাহলে এটা 2 ডিগ্রি হয়ে গেল। 2 ডিগ্রিটাকে এটা কিসে কনভার্ট করবে, কিটোনে কনভার্ট করবে, তার মানে RC ডবল বন্ড R তৈরি হবে। আর যদি আমি এখানে 3 ডিগ্রি নিই, অর্থাৎ RCROH 3 ডিগ্রি নিই, এই দেখো বারবার একই এক্সাম্পল লিখছি। 3 ডিগ্রির ক্ষেত্রে এটা কোনো বিক্রিয়া ঘটবে না, অর্থাৎ নো রিঅ্যাকশন হবে। ঠিক আছে, তার মানে মাইল্ড অক্সিডাইজিং এজেন্টের যা কাজ, এটারও তাই কাজ। এটাকে শুধুমাত্র ওপেন আওয়ার জারণ পদ্ধতির নাম রয়েছে বলে এটাকে আমি আলাদা করে করলাম, না হলে মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট যেখানে PCC PDC যেগুলো স্যারেট স্কলিংস আমরা পড়েছি, তার সাথেও এটাকে আমরা ঢুকিয়ে দিতে পারি, কোনো অসুবিধার কিছু নেই, একই বিক্রিয়া। এবার আমরা একটু পোপোভস রুলটা জানবো। পোপোভস রুলটা ব্যাপারটা কি, দেখো একটু আগে আমরা আলোচনা করলাম না, যে ওই যখন আমরা স্ট্রং অক্সিডাইজিং এজেন্টগুলো নেবো, অর্থাৎ ওই KMnO4 K2Cr2O7 এগুলো যখন আমরা নেবো, তখন এটা 1 ডিগ্রিটাকে যেমন অ্যালডিহাইড থেকে অ্যাসিডে কনভার্ট করতে পারছে, কিন্তু 2 ডিগ্রিটাকে আমরা দেখলাম কিটোনে এনে ছেড়ে দিচ্ছি, কিটোনের বাইরে করতে পারছে না। তো ব্যাপারটা হচ্ছে আমার এটাই, যে এটাকেও যদি আমরা দীর্ঘক্ষণ ধরে জারণ করতে পারি বা ঘটাতে পারি, ধরো ঘন্টার পর ঘন্টা জারণ ঘটাচ্ছি,
তাহলে কিটোনটাও দেখা যায় কার্বক্সিলিক অ্যাসিডে পরিণত হয়, কিন্তু তার কার্বক্সিলিক অ্যাসিডে পরিণত হওয়ার প্যাটার্নটা একটু আলাদা। যেমন নর্মালি আমাদের কার্বক্সিলিক অ্যাসিড হয় সেরকম আমাদের হয় না। সেই জন্য এটাকে আমরা একটু স্পেশালি একটু পড়বো এবং হেডিংটা করে রাখবো পোপপস রুল। বানানটা কী হবে, তাহলে এটাকে আমি স্টার দিয়ে আলাদা করে এটাকে বক্স করে লিখছি, POPOFF রুল, পোপপস রুল। ঠিক আছে, পোপপস রুলটা কি বলছে দেখো, আমি জিনিসটা বুঝিয়ে দিচ্ছি তাহলেই পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। ধরো আমি একটা এক্সাম্পল নিলাম, CH3 CH2 CH2 CH CH3 ক ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি। প্রথমে আমরা বুঝতে পারছি 2 ডিগ্রি অ্যালকোহল মানেই এটা আমার কিসে কনভার্ট হবে, যখন আমি এর জারণ ঘটাবো, ঠিক আছে, তীব্র জারক দ্রব্য নিতে হবে এখানে, তাহলে আমার এখানে 2 ডিগ্রি অ্যালকোহলটা কিটোনে কনভার্ট হবে। তাহলে এই 2 ডিগ্রি অ্যালকোহল আমার কনভার্ট হয়ে যাবে কিটোনে। তাহলে তখন কিটোনটা আমার কেমন হবে, CH3 CH2 CH2, কার্বনের সাথে অক্সিজেন ডবল বন্ড হবে, কারণ এই কার্বন থেকে একটা হাইড্রোজেন বেরোবে আর এই অক্সিজেন থেকে একটা হাইড্রোজেন বেরোবে, তাহলে দুটো হাইড্রোজেন বেরিয়ে কার্বনের সাথে অক্সিজেন ডবল বন্ড হলো এবং এটাকে আমি লিখলাম CH3, কিটোনে কনভার্ট হলো। এবার এই কিটোনটাকে যদি আমি ফার্দার অক্সিডেশন ঘটাতে থাকি, ঘন্টার পর ঘন্টা অক্সিডেশন ঘটিয়ে যাচ্ছি তীব্র জারক পদার্থ দ্বারা, তখন ব্যাপারটা আমার কীরকম দাঁড়ায়, তখন এখানে এই যে পার্টটা আমার রয়েছে, কিটোনটা রয়েছে, এটা দুটো পার্টে ভেঙে যায়। এই ভাঙাটাই হচ্ছে আমার পোপপস রুলের কাজ। তো এই দেখো কার্বন ডবল বন্ড অক্সিজেন যেটা রয়েছে, দেখো এই সাইডটাতে ডান দিকটাতে দেখো একটা কার্বন রয়েছে আর বাঁ দিকটাতে 3টে কার্বন, তাহলে বাঁ দিকে 3টে কার্বন, ডান দিকে একটা কার্বন, তাহলে দেখো এটা আনসিমেট্রিক্যাল কিটোন হয়ে গেল। ঠিক আছে, অর্থাৎ দুটো দিকে কিন্তু সিমেট্রি নেই। তখন এটা দুটো পার্টে ভাঙবে, ব্রেকিংটা হবে এই যে C ডবল বন্ড ওটা রয়েছে এর হয় এই পাশে না হলে এই পাশে। এখন কোন পাশে ব্রেকিং হবে সেটা আমার প্রশ্ন, এখানেও হতে পারে ব্রেকিংটা, আবার এখানেও হতে পারে, কিন্তু দুটো তো হবে না, যে কোনো একটা পোর্শনে হবে। তো এক্ষেত্রে পোপপস রুল বলছে যে এই C ডবল বন্ড ওয়ের যেদিকে কার্বন সংখ্যা কম আছে, এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সাপেক্ষে ডান দিকটাতে কার্বন সংখ্যা কম রয়েছে, তাহলে CO গ্রুপটাকে তার সাথে রেখে দাও, CO গ্রুপটাকে আমরা তার দিকে রেখে দেবো বা তার সাথে রেখে দেবো যেখানে কার্বন সংখ্যা কম আছে, আর যে দিকটাতে কার্বন সংখ্যা বেশি আছে সেটাকে আলাদা ছেড়ে দাও। তাহলে আমার বন্ড ব্রেকিংটা এখানে আমাদের কোনখানে করতে হবে, এটা আমরা বুঝতেই পারছি যে বন্ড ব্রেকিংটা তাহলে আমার হয়ে যাবে এই পোর্শনটাতে, বন্ড ব্রেকিংটা হয়ে যাবে, কারণ CO পার্টটাকে আমি এইদিকে যেদিকে কার্বন কম আছে তার সাথে আমাকে এখানে রাখতে হবে। বেশ, এখান থেকে আমরা প্রোডাক্টটা কি পেয়ে যাব, আচ্ছা এখানে ফার্দার অক্সিডেশন করে প্রোডাক্টটা পাচ্ছি। দেখো বাঁ দিকে 3টে কার্বন রয়েছে, তাহলে একটা 3টে কার্বন বিশিষ্ট অ্যাসিড লিখে ফেলো, CH3 CH2। আচ্ছা, আরেকটা যে CH2টা রয়েছে ওটা আমাদের অ্যাসিডে কনভার্ট হয়ে যাবে। বেশ, কার্বন সংখ্যা এখানে কম বেশি হবে না, 3টে কার্বন বিশিষ্ট কার্বক্সিলিক অ্যাসিড হয়ে গেল। ডান দিকে কটা কার্বন আছে, দেখো C ডবল বন্ড ও এটা একটা কার্বন রয়েছে আর এই CH3 একটা কার্বন, তার মানে এখানেও আমরা এটাকে করে দেবো CH3COOH। তাহলে একটা পেলাম আমরা ইথানোইক অ্যাসিড, একটা প্রোপানোইক অ্যাসিড, দুখানে অ্যাসিড ফর্মেশন হলো। এক্ষেত্রে আমরা খেয়াল রাখবো যে দুটো প্রোডাক্টই আমাদের এখানে মেজর হয়, এটাও মেজর এটাও মেজর, অর্থাৎ দুটোই মোটামুটি সম পরিমাণে উৎপন্ন হয়, এমন নয় যে একটা বেশি হবে একটা কম হবে, যেমন আমরা সেট যে ফর্মেন্ট দেখি আর কি, সেরকম ব্যাপার এখানে নেই। তাহলে এটাই হচ্ছে আমার পোপপস রুল। আমি আর লেখাচ্ছি না, ব্যাখ্যাটা আমি পুরোটা বলে দিলাম যে 2 ডিগ্রি অ্যালকোহলকে যদি আমরা তীব্র জারক দ্রব্য দ্বারা জারিত করি তাহলে 2 ডিগ্রি অ্যালকোহল কিটোনে ফর্মেশন হবে, এটা আমাদের জানাই আছে। কিন্তু সেই কিটোনকে যদি আমরা ফার্দার অক্সিডেশন করতে থাকি তীব্রক্ষণ ধরে, অনেকক্ষণ ধরে করতে পারি, তখন এটা দুটো পার্টে ব্রেক করে যাবে। ঠিক আছে, ব্রেকিংটা করার সময় আমাকে খেয়াল রাখতে হবে যে ব্রেকটা এমন জায়গায় করবো, সিওর হয় এই পাশে ব্রেক হবে না হলে এই পাশে, তো ব্রেকিংটা আমি এমন পাশে করব যাতে সিওর সাথে কম কার্বন বিশিষ্ট CH3টা আমার থাকে। এখন দেখো যদি আমাদের এক্সাম্পলটা এমন থাকতো যে বাঁ দিকেও তাহলে এখানে 3টে কার্বন আছে, আবার CO এর ডান দিকেও যদি আমার 3টে কার্বন থাকতো, তখন আমাদের পোপপস রুল কাজে লাগতো না, তখন আমাদের হয় বাঁ দিকে না হলে ডান দিকে যে কোনো একটা দিক নিয়ে আমাদেরকে করতেই হতো, বা তাহলে আমরা প্রোডাক্টটা আমরা পেতাম। ঠিক আছে, বা মনে করো এমন হলো যে বাঁ দিকেও একটা CH3 আছে, ডান দিকেও একটা CH3 আছে, তখন আমরা কি করব, বাঁ দিকেও একটা CH3 ডান দিকেও একটা CH3, মাঝখানে C ডবল বন্ড ও, তার মানে এটা আমার কি দাঁড়িয়ে গেল, সিমেট্রিক্যাল টাইপের দাঁড়িয়ে যেত কিটোনটা। এই সিমেট্রিক্যাল কিটোন হলে কি হতো, হয় আমি এই পার্টটাকে আলাদা করে দিতাম, তাহলে CH3COH হয়ে যেত, আর এই পার্টটা হয়ে যেত আমার HCOH বা ফর্মিক অ্যাসিড, আর তা না হলে আমি এই ডান দিকটাকে একসাথে করে নিতাম, বাঁ দিকটাকে তখন আমি এই যে CH3 থাকতো সেটাকে আলাদা করে নিতাম, তাহলে আমার ব্যাপারটা তখন যেটা হোক একটা নিয়ে করলেই হতো, অর্থাৎ পোপপস রুলের কনসেপ্টটা তখন আমাদের আসতো না, নর্মাল ব্রেকিং হতো কিন্তু পোপপস রুল কাজে লাগতো না। বেশ,
তাহলে অ্যালকোহল পার্টটা আমাদের পুরোটাই কমপ্লিট হলো। ঠিক আছে, এইবার এখান থেকে আমরা এই জাস্ট একটা জিনিস দেখে নেব যে অ্যালকোহলের শনাক্তকরণটা কীভাবে করে। এটা হয়ে গেলে আমাদের অ্যালকোহল পার্টটা পুরোটা কমপ্লিট হয়ে যাবে। পরের ভিডিওতে আমরা ফেনলে চলে যাব। ঠিক আছে, আচ্ছা, তো নেক্সট হেডিং আমরা এটা করে রাখি যে অ্যালকোহলের শনাক্তকরণ। ঠিক আছে, পরীক্ষাতে বারবার প্রশ্ন আসে যে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহলকে কীভাবে শনাক্তকরণ করবে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। তো প্রথমেই হচ্ছে লুকাস টেস্ট। লুকাস টেস্টে নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব না, কারণ এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। লুকাস টেস্টের ক্ষেত্রে আমরা জানি যে 3 ডিগ্রির ক্ষেত্রে আমাদের 3 ডিগ্রি অ্যালকোহল যদি আমরা নিই, 3 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে ইমিডিয়েট পিপিটি পড়ে যায়। 2 ডিগ্রির ক্ষেত্রে 5 থেকে 10 মিনিট টাইম লাগে। আর 1 ডিগ্রির ক্ষেত্রে আমাদের রুম টেম্পারেচারে কোনো প্রেসিপিটেট পড়ে না, অর্থাৎ নো পিপিটি। বেশ, 2 নম্বর যেটা আমরা নতুন একটা টেস্ট আলোচনা করব সেটা হচ্ছে ভিক্টর মেয়ার টেস্ট। ঠিক আছে, এখানেও শুধুমাত্র আমাদের কালারটা জানলেই হবে, আর বিশেষ ডিটেলস কিছু পড়ে না। ধরো যদি আমি 1 ডিগ্রি অ্যালকোহল নিয়ে ভিক্টর টেস্ট করি, ভিক্টর মেয়ার টেস্ট 2 ডিগ্রি অ্যালকোহল নিয়ে করি, আর 3 ডিগ্রি নিয়ে করি। 3 ডিগ্রি অ্যালকোহল নিয়ে যদি আমি ভিক্টর মেয়ার টেস্ট করি, তাহলে কি হবে? 1 ডিগ্রির ক্ষেত্রে আমাদের লাল বর্ণের বা রেড কালারের দ্রবণ তৈরি হবে, অর্থাৎ দ্রবণের কালারটা আমার রেড হয়ে যাবে। 2 ডিগ্রির ক্ষেত্রে দ্রবণের কালারটা আমার নীল হয়ে যাবে, আর 3 ডিগ্রির ক্ষেত্রে কালারটা আমার বর্ণহীন হয়ে যাবে। ঠিক আছে, এখানে খেয়াল রাখবে লুকাসের ক্ষেত্রে কিন্তু প্রথমে আমরা 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি করে লিখলাম, আর ভিক্টর মেয়ারের ক্ষেত্রে প্রথমে 1 ডিগ্রিটা লাল, 2 ডিগ্রিটা নীল, 3 ডিগ্রিটা বর্ণহীন। এটা যেন ভুলই না যায় যে লুকাসের মতন এই 3 ডিগ্রিটা লাল করে দিলে, এই জায়গাটা একটু খেয়াল রাখবে। বেশ, হলো। আর নেক্সট এবার 3 নাম্বার যে পয়েন্টটা, এটা হলেই আমাদের শেষ হয়ে যাবে। সেটা হচ্ছে ক্রোমিক অ্যাসিড টেস্ট। 3 নাম্বার ক্রোমিক অ্যাসিড টেস্ট। একটু আগেই আমরা পড়লাম যে ক্রোমিক অ্যাসিডের সংকেত হচ্ছে H2CrO4 এবং এটা হচ্ছে তীব্র জারক পদার্থ। ঠিক আছে, এই ক্রোমিক অ্যাসিডটা হচ্ছে স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট। অর্থাৎ এটা কি করবে? 1 ডিগ্রি অ্যালকোহলকে কিসে কনভার্ট করবে? 1 ডিগ্রি অ্যালকোহলকে অ্যাসিডে কনভার্ট করবে। তো 1 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে ক্রোমিক অ্যাসিড যেহেতু ওর সাথে মেশানো আছে, সেই জন্য এর কালারটা হবে কমলা কালার। তো সেই কমলা কালারটা যখন অ্যাসিডে কনভার্ট হবে, সেই কালারটা হয়ে যাবে আমাদের সবুজ। তাহলে কমলা থেকে সবুজ হয়ে গেলে বুঝবো আমরা এটা 1 ডিগ্রি আছে। আচ্ছা, 2 ডিগ্রি অ্যালকোহলকে আমরা তো জানি ক্রোমিক অ্যাসিড কিসে কনভার্ট করবে, যেহেতু স্ট্রং, তাহলে এটা কিটোনে কনভার্ট করবে। তাহলে এক্ষেত্রেও কিন্তু কালারটা কমলা থেকে কি হয়ে যায়? সবুজ হয়ে যায়। তাহলে একটা জিনিস লক্ষ্য করে দেখো, ক্রোমিক অ্যাসিডের সাহায্যে 1 ডিগ্রি বা 2 ডিগ্রি আমরা কিন্তু ভালো করে ডিটারমাইন করতে পারবো না, কারণ দুটো ক্ষেত্রেই অ্যাসিড হোক বা কিটোন হোক আমাদের কালারটা মোটামুটি প্রায় সবুজ হয়ে যাবে। কিন্তু 3 ডিগ্রির ক্ষেত্রে তো আমরা জানি কোনো রিয়েকশন হয় না। কোনো রিয়েকশন হয় না মানেটা কি? 3 ডিগ্রি অ্যালকোহলের সাথে যদি আমরা ক্রোমিক অ্যাসিড যোগ করি, তাহলে এর যে কমলা কালারটা, সেই কমলাই থেকে যাবে, অর্থাৎ এই ক্ষেত্রে কালারটার কোনো পরিবর্তন হবে না। তার মানে ক্রোমিক অ্যাসিডের সাথে আমরা 1-এর সাথে 3-এর পার্থক্য করতে পারবো, 2 ডিগ্রির সাথে 3 ডিগ্রির পার্থক্য করতে পারবো, কিন্তু 1-এর সাথে 2-এর করতে পারবো না। 1-এর সাথে 2-এর পার্থক্য করতে গেলে আমাদেরকে কোথায় যেতে হবে? কোন ফরম্যাটে যেতে হবে? আমাদের ওই লুকাস টেস্ট কিংবা ভিক্টর মেয়ার টেস্টের মাধ্যমে আমাদেরকে যেতে হবে। বেশ, তাহলে আমাদের পুরো অ্যালকোহল পার্টটা শেষ হলো। অ্যালকোহলের রিয়েকশনগুলো আমরা দেখে ফেললাম। বাড়িতে এটা ভালো করে প্র্যাকটিস করবে। আর নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব ফেনল। ওকে, থ্যাংক ইউ।